আব্বে শালা, তুই পারিস না? শরীর দেখে তো মনে হয় আমাকে খুব মজা দিতে পারবি, বাট তুই তো আমার কিছু বাল করতে পারলি না। সরি আপু, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আর আপনি আমাকে এভাবে অত্যাচার করবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। কিসের সরি আর কিসের অত্যাচার? তুই মজা পাসনি শালা। আমি তোকে নিয়ে এসেছি আমাকে মজা দেওয়ার জন্য, কিন্তু মজা দিতে পারলি না, নিজে মজা নিলি। আমি গ্রাম থেকে এসেছি, আপনারা শহরের মেয়েরা যে এত বজ্জাত, এত খারাপ, এত লজ্জাহীন আমি শুনেছি। আজকে আমি এর প্রমাণ পেলাম। আমাকে যেতে দেন, আমাকে আর অত্যাচার করবেন না। তোকে এখন আমি যেতে দেব এটা ভাবলি কি করে? তোকে 7 দিন খাবো, তারপর এখান থেকে যেতে দেব, বুঝছিস? তার আগে তো নাই। দেখেন আপু, আপনি আমার সাথে এরকমটা করবেন না। আমি আপনার হাত জোর করে বলেছি আমাকে যেতে দেন এখান থেকে, আমার প্রচুর ভয় করতেছে। তুই হিজড়া নাকি? তুই একটা ছেলে, আমি একটা মেয়ে। কোথায় আমার ভয় পাওয়ার কথা? সেখানে আমি তোকে খাচ্ছি আর তুই আমাকে স্পর্শ ঠিক মতো করতে পারতেছিস না। এটা কোনো কথা? তুই হিজড়া নাকি রে? দেখেন, আমি গ্রাম থেকে এসেছি, আমার বাবা অনেক আশা করে আমাকে শহরে পাঠিয়েছে। আমি ভালোভাবে লেখাপড়া শেষ করে ভালো একটা জব করব, তাদের মুখে হাসি ফুটাবো। আপনি আমাকে প্লিজ যেতে দেন। তুই কোথাও যেতে পারবি না। 7 দিন তোকে খাবো, নিজের ইচ্ছা মতো খেলবো, তারপর তোকে এখান থেকে যেতে দেব, তার আগে না। এই সময়া গেট বন্ধ করে দে আর তালা লাগিয়ে দে। এই ছেলে যেন কোনোভাবেই বাইরে যেতে না পারে, কারণ আজকে আমি ভালো মতো মজা নিতে পারিনি, মাথা গরম আছে। আর একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে দে, এই ছেলে যদি কোনোভাবে পালিয়ে যায় এখান থেকে, তাহলে তোদের অবস্থা খুব খারাপ আছে, একটাও বাঁচতে পারবি না। আমি এখন ক্যাম্পাসে যাচ্ছি, ক্যাম্পাস থেকে ফিরে এসে যেন দেখি ছেলে আছে, আর আমি যেন আমার মনের খোরাক মেটাতে পারি। কি রে নীতি, এরকম অত্যাচার করে ব্যবহার করছিস? ব্যাপার কি, মজা হয়নি নাকি? আর বলিস না, গ্রামের গাইয়া খ্যাত কোথাকার, আজকে প্রথম নাকি এইসব, তাই একটু তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলছে। আমার তো মাথা প্রচুর গরম। তাহলে ট্যাবলেট নিয়ে আসতে, তাইলে তো অনেকক্ষণ করতে পারতি। এখন মাথা গরম করে লাভ হবে কোনো বল? আরে শালাকে দেখে মনে হয় যে অনেকটা ভালোভাবে খেলতে পারবে, বাট আমি কি জানতাম এরকম হবে? আমি বুঝতে পারতেছি, বাট তুমিও তো নতুন, তাহলে তোর এত হইলো, ওই ছেলের হইলো না? ব্যাপারটা কি? আর তুই তো বাজি ধরে এসব করতেছিস, তাহলে কি দরকার? তুই চুপ থাকতো। বাজি ধরে করি আর যেটাই করি, বাট অনেক মজা পাইছি, আর আমি এই মজা কখনো ভুলতে চাই না, প্রতিদিন নিতে চাই। তুই চুপ থাক। দেখ, ভালো কথা বলে দুই একজনের সাথে এটা ওইটা কর, ঠিক আছে, কিন্তু এটা পার্মানেন্টলি দেওয়া বাদ দে, তাহলে জীবনটা শেষ হয়ে যাবে, বুঝলি? অনেক জ্ঞান দিয়ে ফেলেছিস, এখন চল আমরা ক্যাম্পাসে যাই, গিয়ে দেখি সেখানে মুরগি পাই কিনা, নিয়ে আসবো এখন। এই মডার্ন যুগে যদি আমি একজন মেয়ে হয়ে পেছনে পড়ে থাকি তাহলে কেমনে হয়? ছেলেরা যদি এক নারীতে আসক্ত না হতে পারে, তাহলে আমি মেয়ে হয়ে কেন এক এক পুরুষে আসক্ত হতে যাব? কোন দুঃখে! আমার তো পুরুষের অভাব পড়বে না, শুধু একটু চোখ মারলে পুরুষের লাইন লেগে যাবে। অনেক প্রেম করেছি, অনেক ছ্যাঁকাখোর দেখেছি, এটা দেখেছি ওইটা দেখেছি, কিছুই নেই জীবনে। জীবনটা উপভোগ করতে হবে। এভাবে গোমরা মুখ হয়ে প্রেম করে ছ্যাঁকা খেয়ে থাকার চেয়ে এইভাবে লাইফটাকে এনজয় করি। ক্যাম্পাসে এসে দেখি সবাই অনেক আনন্দ করতেছে। ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার পর ক্লাস না করে চলে আসলাম। আমার খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, ভেতরটা ছটফট করছে। তাই ফার্মেসিতে গিয়ে ওষুধের কথা বলতেই ফার্মেসিওয়ালা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একটা ধমক দিতেই ওষুধ বের করে দিল। টাকাটা দিয়ে ওষুধটা নিয়ে চলে আসলাম। কিচ্ছু ভালো লাগছে না, তাই ভাবলাম যে আর একটু মজা করা যাক। গিয়ে বাসায় এসে দেখি সবাই যে যার যার ব্যস্ত। আমি রুমে আসলাম, এরপর একজনকে কিছু ফলমূল নিয়ে আসতে বললাম। সে নিয়ে আসলো, রুমে ফলগুলো রেখে বাইরে চলে গেল। কিরে শালা, এইভাবে চুপচাপ মেরে শুয়ে আছিস কেন মেয়ে মানুষের মতো? ছেলেটা ঘুমিয়েছিল, হয়তো আমার এরকম ধমক শুনে উঠে বসে পড়লো আর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো ভাবতে পারেনি যে আমি এত তাড়াতাড়ি ফিরে আসব। কি দেখতেছিল আমাকে? আমি জ্যান্ত মানুষ এখানে বসে আছি, ভূত না। যা, অবাক হবি তুই। আপু, আমি আপনার পায়ে পড়ি, আমাকে এখান থেকে যেতে দেন। আমি গ্রাম থেকে এসেছি আপু, প্লিজ আমাকে মাফ করেন, আমাকে যেতে দেন। যেতে চাইলে কি যাওয়া যায়? আর আমি তোকে কি বলেছি 7 দিন থাকতে হবে, তারপর তো এখান থেকে যাবে, তার আগে না। আপু, আমি আপনাকে একটা কথা বলি, প্লিজ আমাকে এখান থেকে যেতে দেন আপু, আমার খুব ভয় করতেছে। আপু প্লিজ, আমার বাবা মা গরিব মানুষ।
জ্ঞান দিতে আসবি না, বুঝছস? এগুলো খেয়ে নিয়ে আর তোর জন্য ওষুধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি এগুলো শেষ করে ওষুধ খাবি। আমি তো একদম ঠিক আছি আপু, আমাকে ওষুধ খেতে হবে না। আমার তোর শরীর ঠিক আছে, আমাকে শুধু যেতে দিলেই হবে। তুই আর একবার যদি এখান থেকে চলে যাওয়ার কথা বলেছিস, তাহলে তোর আজকে এখন এই মুহূর্তে তোর জীবনের শেষ সময় হতে চলেছে। এখন তাহলে আমি তোকে খুন করে ফেলবো। আমার ধমক শুনে ছেলেটা বেশ অবাক হয়ে গেল। শহরের ছেলে হলে একটু হলেও সাহস দেখাতে পারতো, ছেলেটা গ্রামের, তাই তাকে ভয় দেখাতে খুব ভালোই লাগতেছে আমার। আর ছেলেটার আকুতি মিনতি দেখে অনেক মজা পাচ্ছি, অনেক এনজয় করতেছি। ছেলেটা কিভাবে কাপুরুষের মতো আমাকে হাত জোর করছে, আমার হাত ধরতেছে, পায়ে পড়তেছে, মজা পাচ্ছি। আমি প্রচুর ভয় দেখাতে পারছি। আর চুপচাপ একটা আপেল নিয়ে খেতে লাগলো, আমিও একটা খেতে লাগলাম। আমাকে একটু ওষুধ খাইতে হবে, আজ প্রচুর এনজয় করব। ছেলেটা খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাকে ভূত দেখার মতো। আমিও আর ভয় দেখাইলাম, তেমন ভাবে শান্ত চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ছেলেটা একটু নির্ভয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি ছেলেটাকে জোরপূর্বক ওষুধ খাওয়াই দিলাম। খেতে চাচ্ছিল না, আর শিক্ষিত ছেলে তো দেখেই বুঝতে পেরেছিল সেটা কি। আচ্ছা, আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আমি বুঝতেছি না আমি কি ভুল করছি যার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন। আপনি এত বড় পাপ কাজ করাচ্ছেন আমাকে দিয়ে। দেখ, আমিও প্রথমবার, আমারও মন চাচ্ছিল করার, তাই করতেছি। আর বিশ্বাস কর, প্রথমে যখন ওইটা করেছিলাম অনেক মজা পাইছি, তাই কিছু ভালো লাগতেছে না। এখন পুরো মজাটা আমাকে নিতে হবে, তাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দ্বারা অন্তত এসব বাজে কাজ করাবেন না প্লিজ। আমাকে এখান থেকে চলে যেতে দেন না। আর শহরে তো ছেলের অভাব নেই, তাদের থেকে একজনকে নিয়ে আসেন, ছেলেটাও মজা পাবে, আপনিও মজা পাবেন। প্লিজ আমাকে এই পাপ কাজ করাবেন না। আর তোকে যে আমার ভালো লেগে গেছে, এমন কিছু করার নেই। এই 7 দিন আমার সাথে থাকতে হবে, আর আমি এই 7 দিন তোর সাথেই থাকবো, তোর সাথে সব কিছু করব। তো যা যা করতে পারিস। আপনার কখনোই ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আপনি কখনোই জীবনে সুখে থাকতে পারবেন না, কারণ আপনার স্বামীর হক আপনি বিয়ের আগে নষ্ট করে ফেলতেছেন। বিয়ে করে কি হবে? যখন ইচ্ছা করবে একটা ছেলেকে নিয়ে আসবো, আমি বিয়ে করব। আমাকে দেখে তোর কি মনে হয় আমি বিয়ে করব? আপনার যা ইচ্ছা তাই করেন, আমাকে এখান থেকে যেতে দেন প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে। তোকে কন্ট্রোল করতে কে বলেছে? আমি আছি না, চল এবার কাজ শুরু করা যাক। আমি বুঝতে পারতেছি, আর আমিও নিজেকে আর কন্ট্রোল করতে চাই না। ছেলেটাকে একটা নিয়ে নিজের মাঝে নিয়ে নিলাম, আরো ঠোঁটে আমার ঠোঁট দুটো ডুবিয়ে দিলাম। ছেলেটা ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসতে বাধ্য, কারণ তাকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি, আর ওষুধ খাওয়ার পর উত্তেজনাটা দ্বিগুণ বেড়ে যায়। তাই ছেলেটা বাধ্য হয়ে আমার কাজে সারাই দিচ্ছে, আর আমিও অনেক সুন্দরভাবে মজা নিচ্ছি। ছেলেটার একটা হাত আমার পেটের উপর রেখে আমি তার হাত ধরে আমার নাভির উপরে রেখে স্লাইড করে দিচ্ছি। প্রচুর মজা লাগতেছে। আসলে এই দৃষ্টিতে এত মজা শুধু বিবাহিত বান্ধবীদের কাছ থেকে শুনেছি, বাট আজকে তার বাস্তব রূপ। বিশ্বাস করেন, বিয়ে করে জীবনটা কষ্ট পাওয়ার থেকে এইভাবে এনজয় করা অনেক ভালো। সব বাধা বিপত্তি পেরিয়ে ছেলেটাকে একেবারে নিজের আপন করে নিলাম। কিছুক্ষণ পর আমি ছেলেটা আমাকে ছেড়ে দিতে যাচ্ছিল না। তার মানে ছেলেটা এখন তো আর বেস্ট মুডে আছে। আমি আমার বেস্ট ফ্রেন্ড ফিরে গেলাম, আর দুজনে অনেক মজা করলাম। আর কিছুক্ষণ বাদে দুজনে শুয়ে পড়লাম। আমি ছেলেটার বুকে মাথা রাখলাম, আর ছেলেটা কিছুক্ষণ পর আমাকে সরিয়ে দিয়ে অন্য সাইডে গিয়ে শুয়ে পড়ল। আপনি আমাকে দিয়ে আর কত জঘন্য কাজ করাবেন? আমি এরকম কোনো কিছু করতে চাই না, প্লিজ আমাকে যেতে দেন। তুই এত ভালো খেলতে পারিস, আর আমি তোকে ছেড়ে দেব সেটা কিভাবে ভাবলি? কখনোই না। আপনি বিশ্বাস করেন আমাকে এখন এখান থেকে যেতে হবে। আপনি যদি এখন যেতে না দেন তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোর বাবা মাকে কে দেখবে? শুধু সেটা একবার ভেবে দেখো তো। টাকা দরকার, আমি তোকে টাকা দেব। আপনি কেন বুঝতে পারতেছেন না? কেন আমার সাথে এরকম করতেছেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এসব কাজ করতে পারবো না আমি। তোর এই দেমাগ যত বেশি দেখাবি তত বেশি দিন তোকে এখানে থাকতে হবে। তাই আমাকে দেমাগ দেখাতে আসবি না। আমি কি করলে এখান থেকে দ্রুত চলে যেতে পারবো 2-1 দিনের মধ্যে? আপনি বলেন, আপনার গোলামি করলে না কি করলে আমি সেটাই করব। আর বাট আমাকে 2 দিনের মধ্যে এখান থেকে যেতে দিতে হবে। তুই তো আমাকে ধমক দিচ্ছিস। বাহ, আমাকে হুমকি দিচ্ছিস? 2 দিনের মধ্যে যদি যেতে না দে তাহলে কি করবি শুনি? আমি কোনো ধুমকি বা হুমকি করতেছি না,
আমি আপনার কাছে উপায় জানতে চাচ্ছি, আপনি আমাকে প্লিজ বলবেন এটা। এটার কোনো উপায় নাই, আর তোকে এখানে থাকতেই হবে 7 দিন। আর 7 দিন পর রেজাল্ট আসবে, তুই যাইতে পারবি কি না। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি বলতেছেন এসব? আমাকে 7 দিন পর যাইতে দিবেন না মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি ঠিক আছেন না আপনার মাথা ঠিক আছে? আমাকে আমাকে এখন যেতে দিবেন এখান থেকে? চিল্লিয়ে কোনো লাভ নেই, তুই এই রুম থেকে বের হতে পারবি না, বুঝছিস? এখন তুই রুমে বন্দি থাক, আমি বাইরে যাচ্ছি, একটু পর আবার এসে দেখা হবে। ছেলেটাকে দেখে মায়া হচ্ছে, তাই সেখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। বেশিক্ষণ থাকলে আবার অতিরিক্ত মায়া লেগে যাবে, তার জন্য বাইরে চলে আসলাম। এত মায়াবী হলে তো চলবে না, নিজেকে কঠোর হতে হবে। বাইরে এসে সবাইকে যার যার কাজগুলো বুঝিয়ে দিলাম। আজকে কলেজেও যেতে ইচ্ছে করছে না, আর তাই আর গেলাম না কলেজে। কলেজ আমার বাবার, তাই আমার যখন খুশি আমি তখন যাই, কেউ আমাকে কিচ্ছু বলতে পারে না। আর আমার বাবা, আমি যেটা বলবো সেটা তো তাকে বিশ্বাস করতেই হবে, কারণ আমি তার বিশ্বাসটা সব সময় অর্জন করি। কিন্তু এই লাইনে প্রথমবার এসেছি, কেউ জানে না, শুধু 2-1 ফ্রেন্ড জানে, বান্ধবী। কারণ ফ্রেন্ড সার্কেলকে যদি এসব না জানাই তাহলে একঘেয়েমি হয়ে যাবে, তাই তাদের কাছ থেকে একটু মজা পাওয়ার জন্য জানিয়েছি। শুনলাম তুই নাকি ইদানিং খুব খোরাক মেটাচ্ছিস নিজের। তোর কি হয়েছে? তোর লাগবে চলে আয় আমার বাসায়, তোকেও নিয়ে মজা করব। তোকে দেখে আমার মেয়ে মনে হয় না, বুঝছিস? তোকে দেখে আমার ছেলে মনে হয়, তাই তোর কাছে আমি যাব এটা ভাবলে কি করে? আর তোকে দেখে আমার হিজড়া মনে হয়, বুঝছিস? তোদের তো কোনো কিছু হবে না, তোমাদের তো কোনো কিছু হবে না, তাই তুই চুপচাপ থাক। এসব কথা বাদ দিবি? নিজেদের মধ্যে এত ঝগড়া করার কি আছে? আর তুই যেটা করছিস একটু ভেবেচিন্তে করিস, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। এখন তুই আমাকে জ্ঞান দিবি, তাই তো? আচ্ছা, তোর যত জ্ঞান দেওয়ার ইচ্ছে দিতে থাক, তাতে আমার কি? আমি তোকে জ্ঞান দিচ্ছি না, একজন বন্ধু হিসেবে তোকে যেটা আমার বোঝানো উচিত আমি তোকে শুধু সেটাই বোঝাচ্ছি। বিশ্বাস কর, অনেক মজা করছি, আর তুই চাইলে ট্রাই করে দেখতে পারিস কোনো একটা ছেলের সাথে। আমার লাগবে না, বিয়ে করবো, স্বামীর সাথে সবকিছু করব, তখন মজাটা আরো অনেক বেশি পাবো। তখনও খোলামেলা ভাবে যা খুশি তাই করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু এখন তোর মনে একটু ভয় আছে। তুই ভালো করে জানিস আমি কখনো ভয় পাই না, আর আমি তো খোলামেলা করতেছি, বাসায় নিয়ে এসেছি, সেখানে খাচ্ছি, ভালোই মজা পাচ্ছি। দেখ দোষ, ছেলেটার জীবনটা নষ্ট করতে তুই পারিস না, তাই না? আমি একটা ছেলে, হয়তো ছেলের মর্মটা বুঝতে পারতেছি। তাহলে তুই চলে আয়, আমি ছেলেটাকে ছেড়ে দিচ্ছি, তোর সাথে কয়েকদিন এনজয় করি। তোর কি হয়েছে বল? তোর এত পরিবর্তন, তোর মাঝে তো আগের এরকম ছিল না, তাহলে হঠাৎ করে এত পরিবর্তন? আমি লাইফটাকে এনজয় করতে চাই, বুঝছিস? এরকম বোরিং লাইফ আমার ভালো লাগে না, তাই আমি লাইফটাকে এনজয় করতেছি। অন্যভাবেও কিন্তু লাইফটা এনজয় করা যায়, বুঝছিস দোস্ত? এভাবে না করলেও পারিস। আশিস একদম ঠিক কথা বলেছে, এইভাবে না করে অন্যভাবে করতে পারিস। আর বিয়ে কর, যদি এসব করে জীবনটা মজা নিতে চাস তাহলে বিয়ে কর, স্বামীর সাথে সবকিছু কর। আমি বিয়ে করব না, আমি এইভাবেই একটার পর একটা ছেলের সাথে মজা করব, তাতে ছেলেরাও মজা পাবে আর আমিও মজা পাইলাম। দেখ, তাহলে তোর জীবন কখনো সুখ আসবে না, বুঝেছিস? এমন এক সময় এমন ধোকা খাবি, সারা জীবন পস্তাবি। তাই বলতেছি, একটা সুন্দর ছেলে দেখে বিয়ে কর, তার সাথে সবকিছু করতে থাক। আঙ্কেলরাও খুশি, তুইও খুশি, আমরা সবাই খুশি। তোদের এইসব কথা না আমার একদম শুনতে ভালো লাগতেছে না, আমি এখন বাসায় যাচ্ছি, তোরা থাক। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম, ভালো লাগতেছে না ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে। গেলাম কই একটু আমাকে নিয়ে মজা করবে, সেটা না করে তারা আমাকে জ্ঞান দিচ্ছে। এসব শুনতে ভালো লাগে কার? মাথা গরম হয়ে গেল। বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখি আব্বুকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আব্বু আবার এই সময় বাসায় কি করতেছে? ছেলেটাকে একবার দেখে ফেললে তো ঝামেলা দ্বিগুণ হয়ে যাবে। আমি কোনো কথা না বলে চুপচাপ সোজা গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম, তার খোঁজ খবর নিলাম, দেখলাম সে হাসি খুশি, সবকিছু আগের মতোই কথা বলতেছে। তার মানে এখনো আব্বু বুঝতে পারেনি। আমি তাড়াতাড়ি উপরে আসলাম, উপরে এসে দেখি ছেলেটা রুমের ভেতরে নাই। আমার তো এখন ভয় লাগা শুরু হয়ে গিয়েছে। আব্বু কি এ বিষয়ে কোনো কিছু শুনতে পেরেছে তাই বাসায় এসেছে, নাকি সুমাইয়া আব্বুকে কিছু বলে দিয়েছে? মাথা কাজ করতেছে না, কি করব না করব। ছেলেটা গেল কোথায়? আঙ্কেল, আমার কাজগুলো শেষ হয়ে গিয়েছে, এখন কি আমি একটু যাইতে পারি? আরে বাবা, কি বলো? নাস্তা করব, তারপর রুমের ভেতরে যাও। তোমাকে দেখে মনে হচ্ছে কতক্ষণ থেকে কিছু খাও না, চোখ মুখ শুকিয়ে গিয়েছে। আমি ঠিক আছে, একটু আগে খাইলাম, এখন খাইতে ইচ্ছা করতেছে না, আমি একটু রুমে গিয়ে বিশ্রাম করি। আচ্ছা, তাহলে রুমে যাও।
তোমার বউ রুমে পৌঁছে গিয়েছে অলরেডি। তোমাকে দেখতে না পেয়ে টেনশন করবে। রুমে গিয়ে দেখো কি করে। তেমন কোনো কিছু করবে না, হয়তো বিশ্রাম করতেছে। বাইরে থেকে আসলো, একটু ফ্রেশ হোক, আমি একটু পরেই যাই। তুমি আমার মাকে চেনো না, তাড়াতাড়ি রুমের ভিতরে যাও, না হলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। আঙ্কেল কি যে বলেন না, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আমি যেটা বলি সেটাই শুনে চলে। তাহলে তো ভালো হয়েছে, আমার মেয়েটা একটু সুবুদ্ধি হয়েছে। যাই হোক, তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছে, আমি এটা শুনে অনেক খুশি হলাম, কারণ তুমি অনেক বোঝো। আরে আঙ্কেল, লজ্জা দিচ্ছেন কেন? যাই দেখি আপনার মেয়ে কি করে, তারপর আপনার সাথে এসে জমিয়ে আড্ডা দেব। কথাটা বলে রুমে আসলাম। আসলে আমি এখানে একটা মাস্টার মাইন্ড গেম খেলে ফেলেছি। উনি যখন বাইরে গিয়েছে, আমি একজন গার্ডকে অনুরোধ করে ওনার সম্পর্কে সব কিছু শুনেছি। মেয়েটা নাকি আগে অনেক ভালো ছিল, ভদ্র ছিল, কোনো ছেলে বন্ধু ছিল না। হঠাৎ করে নাকি তার পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা কেউ জানে না। আর ওনার বাবা থাকে দেশের বাইরে। তারপর আমি ম্যাডাম সাহেবার বাবার নাম্বার ম্যানেজ করে তাকে ফোন দিয়ে সব কিছু খুলে বলেছিলাম। আর উনি সাথে সাথেই বাসায় চলে এসেছে। নিজের ফ্লাইট আছে, সব কিছু নিজস্ব, অনেক বড়লোক, মিলিয়নিয়ার। আর বাসা আসার পর আমার সাথে অনেক কথা বলছে। আর ওনার কথা শুনে মনে হলো যে ওনার একটু সমস্যা আছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি মেয়েটা বিছানার উপর শুয়ে আছে। এসে ড্রেস অবধি পরিবর্তন করেনি, যেমন অবস্থায় বাইরে থেকে এসেছে সে অবস্থায় বিছানায় শুয়ে আছে। আর আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আর অবাক দৃষ্টিতে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আর উঠে দাঁড়িয়ে পড়লো আমাকে দেখে। তারপর আমার কাছে এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আমি কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। আমার এরকম ব্যবহার দেখে উনি অবাকের উপর অবাক হচ্ছে, তাতে আমার কি? আমি চুপচাপ বিছানায় শুয়ে কাঁথা গায়ে দিলাম। কি হলো? কিছু করতেছেন না যে? অনেকক্ষণ তো হলো। রুমের ভেতর আসলাম, শুরু করেন। ছোট লোকের বাচ্চা, তুই কোথায় গেছিস? আর তোকে আমি রুমের ভেতর থাকতে বলেছি, রুমের বাইরে যেতে বলেছি তোকে আমি? আসলে ম্যাডাম, গোসল করে একটু বাইরে গিয়েছিলাম। কুত্তার বাচ্চা, আমি তোকে বলেছিলাম যে তুই রুমের বাইরে বের হবি না, তার মানে তুই রুমের ভেতরে থাকবি। রুমের বাইরে যাওয়ার নিষেধ ছিল তো, তাই না? দেখেন ম্যাডাম, আমাকে অন্তত কোনো পশু পাখির বাচ্চা বলে তুলনা করবেন না। আমি একজন মানুষের বাচ্চা, মানুষের মতো গালি দেন। তোর সাহস বেড়ে গিয়েছে, তুই মুখের উপর তর্ক করছিস, তাই না? কুত্তার বাচ্চা, তুই যদি আর একটা তর্ক করেছিস আমার সাথে না। আপনার বাবা কিন্তু বাসায় আছে, তাই আমি চাচ্ছি না এখানে চিল্লাচিল্লি করতে। আপনার বাবা শুনলে আপনার কিছু থাকবে না। তার মানে তুই আমার বাবার সাথে কথা বলেছিস আর এইসব কিছু বলেছিস নাকি কুত্তার বাচ্চা? দেখেন, আপনি আবার রেগে যাচ্ছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। আপনি প্লিজ নিজেকে শান্ত করুন, কন্ট্রোল করুন, আর ফ্রেশ হয়ে এসে বসেন, সব কিছু বলতেছি। তোকে আমি খেয়ে ফেলবো, এক্ষুনি বল কি কথা হয়েছে আমার বাবার সাথে তোর? আর তুই আমার বাবার সাথে কথা বলার স্পর্ধা দেখিয়েছিস কি হিসাবে? তোকে আমি খুন করে ফেলবো। আপনার ভালোর জন্য আমি ওনার সাথে কথা বলেছি। এখন যদি আপনি আপনার ভালোটা বুঝতে না পারেন, তাহলে তো আমার কোনো কিছু যায় আসে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন কিন্তু আমি চাইলে চলে যেতে পারবো। আপনি আমার কোনো কিছু করতে পারবেন না, ভেবে দেখেন। এখন বল কি করতে হবে, আর তুই আমার বাবার সাথে কি কথা বলেছিস? তেমন কিছু না, শুধু বলেছি আপনি আমাকে জোর করে বিয়ে করে নিয়ে এসেছেন আর আমার সাথে সব কিছু করেছেন। আপনার নাকি বাচ্চা লাগবে, তাই আমাকে জোর করে বিয়ে করেছেন। কুত্তার বাচ্চা, তোকে আমি এসব বলতে বলেছি? আমি তোকে বিয়ে করেছি, তাই না? বড়লোক হওয়ার ধান্দা তো ভালোই পাইছিস। তুই এখনই আমার বাসা থেকে চলে যাবি। আমি তো এটা শোনার জন্যই অপেক্ষা করতেছিলাম যে কখন আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলেন, আর আমি এখান থেকে চলে যাই। আপনি ভালো থাকবেন, টাটা, বাই বাই। কুত্তার বাচ্চা, আমার স্বামী হওয়ার খুব শখ, তাই না? দাঁড়া, তোকে আমি এক্ষুনি বিয়ে করতেছি, খুব শখ। তোর শখ আমি মেটাচ্ছি, ওয়েট কর, তারপর দেখ তোর কি হয়, তোর সাথে কি হয়। আমি আপনার বাবাকে শুধু বলেছি আমাদের মাঝে বিয়ে হয়েছে আর কয়েকদিন পর আপনি আমাকে ডিভোর্স দেবেন, এটাই। তাছাড়া আমি আপনার বাবার সাথে আর কোনো কথা বলিনি। আপনি আমাকে প্লিজ এখান থেকে যেতে দেন, না হলে আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হব। তুই হয়তো জানিস না, আমি আমার বাবার কাছে যেটা চাই তিনি সেটা আমাকে যে কোনো মূল্যে এনে দেয়। যদি কাউকে খুন করা লাগে সেটাও করে ফেলায়, বুঝছিস? তাতে আমার কি হয়েছে? এখন আমি এখান থেকে চলে যাব। সব থেকে বড় কথা, কারণ আপনাদের মতো বড়লোক মানুষের কাছে আমাদের কোনো গরিব মানুষের মূল্য নেই। তোকে বলেছিলাম না আমি তোকে 3 দিন ব্যবহার করব, তারপর তোকে টাকা দেব?
তুই এখান থেকে চলে যাবি চুপচাপ, এর আগে একটাও কথা বলবি না। আপনি টাকা দিয়ে অন্য ছেলেদের কিনে নিয়ে আসেন, আমাকে না। আমি এখন এখান থেকে চলে যাব। রক্তিমকে মিতু আর কোনো কথা বলতে দিল না। রক্তিমকে এক ধাক্কা দিয়ে বিছানার উপর শুইয়ে দিল। মিতু তার উপর শুয়ে পড়ল এবং রক্তিমের ঠোঁটে ঠোঁট দুটো মিতু নিজের ঠোঁটের আয়তে নিয়ে এলো এবং বসিয়ে দিল। রক্তিম শুধু শব্দ করতেছে আর নড়াচড়া করতেছে ব্যথার কারণে, কিন্তু মুখ খুলে কোনো কিছু বলতে পারতেছে না। মিতু তারপর নিজের ঠোঁট দুটো সরিয়ে রক্তিমের গলায় বসিয়ে দিল। রক্তিম ছেলে মানুষ, তার কারণে লজ্জা চিলিয়ে উঠতে পারল না, কারণ বাইরের সবাই জানে তাদের বিয়ে হয়ে গিয়েছে। রক্তিম অসহায়ের মতো সব অত্যাচার সহ্য করতে লাগলো। কোথায় সে ছোটবেলা থেকে শুনে এসেছে একজন ছেলে একটা মেয়েকে অত্যাচার করে, তাকে নানা ধরনের নির্যাতন করে, কিন্তু আজকে সে তার উল্টো প্রতিবেদন দেখতেছে, তাও আবার তার সাথেই হচ্ছে এটা। রক্তিম লজ্জার কারণে কোনো কিছু বলতে পারতেছে না, আবার শব্দ করতে পারতেছে না। আর এখন যদি এখানে চিল্লাচিল্লি করে বাইরে থেকে লোকে আসবে আর তাকে নিয়ে আরো হাসা ঠাট্টা করবে। আর এদিকে মিতু তার চাহিদা মেটানোর জন্য ব্যস্ত হয়ে গেল। আর একটু পর রক্তিম নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, পাগল হয়ে গেল মিতুর ভালোবাসায়। আর মিতুর ফিগারে বেশ কিছুক্ষণ পর রক্তিমকে ছেড়ে দিয়ে মিতু আবার এক সাইডে শুয়ে পড়ে। আর রক্তিম এর দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল। মিতু নিজেই জানে না কেন এরকম করতেছে। কেন আপনি এরকম করতেছেন? কেন নিজের জীবনটা এইভাবে শেষ করতে চান বলেন তো আমাকে? জ্ঞান দিতে আসবি না, আমার যেটা খুশি আমি সেটাই করব। তুই চুপচাপ, আমি যেটা বলবো সেটাই করবি। আপনার কিন্তু বোঝার বয়স হয়েছে, এসব করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমরা মুসলিম, আমাদের পরপরে হিসাব দিতে হবে। আপনি প্লিজ একটা বিয়ে করেন আর বৈধভাবে এসব করেন, অনেক মজা পাবেন। এখন চুপচাপ এখানে ঘুমিয়ে থাক, আমাকে ঘুমাতে দে, ঘুম পাচ্ছে আমার। আর কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে দেন, আমার ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি কখনো এরকম রুমে বন্দি হয়ে থাকিনি। এখন আমার ঘুম পাচ্ছে, একদম ডিস্টার্ব করবি না। ঘুম থেকে উঠে তোকে নিয়ে করতে বাইরে যাব, রাতে সাহস করে দেখাবো, অনেক মজা পাবি। এখন চুপচাপ ঘুমিয়ে পড়। কেন আপনি আমার সাথে এরকম অত্যাচারমূলক ব্যবহার করতেছেন? আমি কি ভুল করেছি? আমি শহরে এসেছি পড়াশোনা করার জন্য। তোকে পড়াশোনা করতে কে বারণ করেছে শুনি? তুই পড়াশোনা কর, বাট আমার সাথে তোকে থাকতে হবে। আমি এখন আমার ক্যাম্পাসটা পছন্দ করে দেখতে পেলাম না, আর আপনি বলতেছেন আমি পড়াশোনা করব? আমি প্রথম দিন এসে কত ইচ্ছা ছিল যে আমি সবার সাথে পরিচয় হব, নতুন শহরে এসেছি, নতুন ভার্সিটি, নতুন ক্যাম্পাস, অনেক জমি আড্ডা দেব, কিন্তু আপনি আমার সব কিছু ধূলিসাৎ করে দিলেন। আচ্ছা, তোকে আমি কালকে তোর ক্যাম্পাসে নিয়ে যাব। এখন বল, কারমাইকেল কলেজ নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছিস তুই? আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইকোনমিক ডিপার্টমেন্টের। আচ্ছা, তাহলে এখন চুপচাপ আমাকে ঘুমাতে দে। আর তুই না ঘুমালে যা খুশি তাই কর, কিন্তু রুম থেকে বেরিয়ে যাবি না, রাতে ঘুরতে যাব। আমার ভালো লাগতেছে না কিছু, আমাকে এখান থেকে যেতে দিচ্ছেন না। কিসের জন্য? আমি এবার কিন্তু কান্না করব। তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস, আমি তোকে কিছু বলতেছি না, তোর ইচ্ছা, কিন্তু রুম থেকে বেরিয়ে যাবি না। কথাটা বলে মিতু ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে রইল। আর মিতুর একটু ক্লান্তি লাগতেছে, তার জন্য সে একটু ঘুমানোর চেষ্টা করতেছে। আর এদিকে রক্তিম বেচারা কি করবে না করবে বুঝতেই পারতেছে না। মিতুকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু মিতু কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না। তারপর রক্তিম চুপচাপ চোখ দুটো বন্ধ করে ভাবতে লাগলো, তার বাবা মার স্বপ্ন, তার ইচ্ছা সব কিছু শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কেন যে সে এ শহরে আসলো আর কেন যে এই মেয়ের হাতে পড়লো সেটা ভাবতেই খুব খারাপ লাগছে রক্তিমের। রক্তিম সাদামাটা একটা ছেলে, গ্রাম থেকে এসেছে, শহরে কিছু বোঝে না, আর হুট করে এসে মিতুর পাল্লাই পড়ে সব কিছু তার ওলটপালট হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে রক্তিম আর মিতু দুজনেই ঘুমিয়ে পড়েছে। তারা নিজেই বুঝতে পারেনি আর সন্ধ্যা সময় আশিস আর সোমাইয়া দুজনে ক্যাম্পাসে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারা দুজনে মিতুকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আমি তোর ফোন ধরবে কি মিতু ঘুমিয়ে পড়েছে, তাই তারা বিরক্ত হয়ে আমাকে ফোন দেওয়া অফ করে দিল। সুমাইয়া এবং আশিস দুজনে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করে আড্ডা দিচ্ছে। আজকে তাদের অনেক খারাপ লাগছে, কারণ এখানে যদি মিতু থাকতো তাহলে তাদের সাথে কত মজা হতো, কিন্তু মিতুকে ছাড়া তারা দুজন যেন প্রাণহীন একটা মানবের মতো। তোর কি মনে হয় মিতু যে কাজটা করতেছে ওই ছেলেটার সাথে, সেটা কি মোটেও ঠিক করতেছে? দেখ, আমিও তো কত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কথা সে কানে নিল না।
আমার মাথায় কোনো কিছু আসতেছে না যে এটার কিছু একটা করা উচিত, না হলে এভাবে চলতে থাকলে তো মিতু একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের একটা ভালো ফ্রেন্ড। তোর সাথে তো পরিচয় হয়েছে 3-4 বছর হলো, কিন্তু আমি ছোট থেকেই ওর সাথে বড় হয়ে গেছি, একেবারে একসাথে বড় হয়েছি, আমি তো বুঝতে পারছি। যখন তোকে এই কথাগুলো বলেছিল তখন তুই ওকে যদি মানা করতি বা কোনো কিছুর ভয় দেখাইতি, তাহলে হয়তো আজকে এরকম হতো না। তাতে মনে হয় কাজ হইতো। তুই যেভাবে বলতেছিস কোনো কাজ হইতো না, বুঝেছিস? এখন চুপচাপ থাকতো, মাথা ব্যথা করছে, এসব নিয়ে আর টেনশন করতে ইচ্ছা করছে না আমার। আচ্ছা চল, ওইদিকে গিয়ে কোনো কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। আমারও ভালো লাগতেছে না, ঘুম পাচ্ছে প্রচুর আমার। আচ্ছা, আর তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, বলবো বলবো করে কখনোই বলা হয়নি। তাহলে এখন বল, সমস্যা কি? এখন তো আমরা দুজনে এখানেই আছি, আর কেউ তো নেই। আর মিতু থাকলে তো অকট লাগতো, তাহলে বলে দে। আজকে বলবো না, অন্য একদিন বলবো, আজকে ইচ্ছা করছে না, ওই রকম মন মেজাজ ভালো না যে বলবো পরে কোনো একদিন। আরে বল, সমস্যা নেই। আমার অত কিছু ভালো লাগতেছে না, তোর কথা শুনে যদি মন ভালো হয়ে যায় বল, সমস্যা নেই, কেউ তো নেই। বাদ দে এসব কথা, পরে কোনোদিন বলবো, আজ ভালো লাগছে না আমার। চল এখন কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। তাহলে কি আর করা, চল তাড়াতাড়ি, আমারও খুব ক্ষুধা লাগছে, আজকে ট্রিটটা দিবি। আমার কাছে কোনো টাকা নেই, আজকে আমি কোনো টাকা নিয়ে বের হইনি, তোর টাকাই খাবো তার জন্য। আচ্ছা চল, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে তোকে খাওয়াবো, সমস্যা নেই। পরে কিন্তু তুই আমাকে খাওয়াবি। সেটা পরে দেখা যাবে, এখন চল তো, বকবক করতে ইচ্ছে করছে না আমার। সুমাইয়া আশিসকে পছন্দ করে আর আশিস সুমাইয়াকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কেউ কাউকে বলবে এই সাহসটা দুজনেই কারোর হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। আর এই বিষয়টা মিতু একটু খেয়াল করেছিল, কিন্তু পরে ভেবেছে ফ্রেন্ড তাদের মাঝে একটু হালকা পাতলা হয়তো ভালো লাগতেই পারে, বাট এটা নিয়ে বেশি কথা বলেনি মিতু। আর আজকে সুমাইয়া ভাবলো যে আশিসকে কথাটা বলে দিলে ভালো হয়, বাট পরে আর সাহস হয়ে উঠল না যে আশিস কি বলবে, তার জন্য আশিস কিনা বলে। এখন সেখানে চলে যাচ্ছে, আর এদিকে হুট করে মিতুর ঘুম ভেঙে গেল, আর ফোন হাতে নিয়ে দেখে সুমাইয়া আর আশিস তাকে অনেকবার ফোন করেছিল। ঘরের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা পার হয়ে গিয়েছে, 7টা বাজে। মিতু ফোন ব্যাক না করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। এসে দেখে রক্তিম এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় রক্তিমকে দেখতে পেয়ে মিতু আবারও তার উপর একটু দুর্বল হয়ে পড়ল। মিতু রক্তিমের কাছে এসে রক্তিমের ঠোঁটে নিজের ঠোঁট দুটো একটু স্পর্শ করে দিল, আর তখনই রক্তিম নড়াচড়া করে উঠল। মিতু এখান থেকে সরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল, আর মৃত্যুকে নতুন রূপ দেখে রক্তে একটু যেন জানি হয়ে গেল, বাট কোনো কিছু না বলে চুপচাপ সেখানে চুপটি মেরে চোখ বন্ধ করে শুয়ে রইল রক্তিম। ঘুম হয়ে থাকলে এখন উঠে ফ্রেশ হয়ে নেন, আর এখন আমরা বাইরে যাব ঘোরার জন্য। রক্তিমের এরকম কথা শুনে অবাক হয়ে গেল মিতু, তার সাথে ভালো করে কথা বলতেছে এই ভাবতেই রক্তিম কেমন জানি শিউরে উঠল। তারপর রক্তিমের কোনো কথা না বলে চুপচাপ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর ভালো লাগতেছে না, রুমে থাকতে আজকে দুদিন ধরে রুম থেকে বের হয় না, তাই রক্তিমের খুব খারাপ লাগতেছিল। আর মিতু কথাটা বলার সাথে সাথেই রক্তিম ফ্রেশ হয়ে সে রেডি হয়ে নিল। শোন, একটা কথা বলি তোকে, বাইরে নিয়ে যাচ্ছি, এটা ভাবিস না যে তুই ইচ্ছা করলে সেখান থেকে পালিয়ে যেতে পারবি। যদি এরকম ভুল করিস তাহলে তোর জীবন আজকে থাকবে না, কালকেই তোকে মাটির তলে থাকতে হবে। আপনি এসব কি আবল তাবল কথা বলতেছেন, আমি কিছু বুঝতেছি না। তোকে বুঝতে হবে না, শুধু একটা কথা মাথায় রাখবি, যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোর জীবন আজকেই শেষ হয়ে যাবে, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে ম্যাডাম, কথাটা মাথায় থাকবে। প্লিজ এখন একটু তাড়াতাড়ি চলো না, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে রুমে থাকতে থাকতে। তোকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানতেই হবে যে কোনো মেয়ে দেখলে তোর প্রেমে পড়ে যাবে। কি যে বলেন না ম্যাডাম, আপনাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। কালো শাড়িতে যে কোনো ছেলে দেখলে আপনার প্রেমে হাবুডুবু খাবে। আপনি কেন যে আমার মাঝেই পড়ে আছেন। তোকে আর চাপা মারতে হবে না, বুঝছিস? এখন চুপচাপ বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি যাচ্ছি। তারপর রক্তিম মিতুর কথার মতো বাইরে গিয়ে অপেক্ষা করলো, আর একটু পরে মিতু রুম থেকে বের হয়ে আসলো। আর মিতুকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম।
আসলে আজকে মিতুকে অনেক সুন্দর লাগতেছে কালো শাড়িতে, আর সব কিছু ম্যাচিং করে পরেছে। কালো টিপ, চোখে কালো কাজল দিয়েছে, আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছে, লাল লিপস্টিক, সাথে কালো পাথরের চুড়ি এবং লাল দুটো সম্মিশ্রণ করে পড়েছে। চুলগুলো ছেড়ে দিয়েছে, এক সাইড করে হালকা একটু মেকআপ করেছে। অসাধারণ লাগতেছে। যে কোনো ছেলে এক দেখাতেই ফিদা হয়ে যাবে এই মেয়েটাকে দেখলে। এভাবে হা করে তাকিয়ে থেকে লাভ কি? মশা ঢুকে যাবে মুখের ভেতর, পেট খারাপ করবে। তাড়াতাড়ি আয়। জি ম্যাডাম, কিন্তু আপনাকে সত্যি সত্যি অসাধারণ লাগতেছে। এইভাবে আমাকে পাম দেওয়া লাগবে না, বুঝছিস? অন্য মেয়েকে পাম দিস, তাহলে মজা লাগবে। অন্য মেয়ের আমাকে পাম দিতে হবে না। এখন চল। আসলে মানুষের সৌন্দর্যের গুণগান করলে উনি নিজেকে কি যেভাবে বুঝতে পারে না। তুই কি কোনোভাবে আমাকে রোস্ট করার চেষ্টা করতেছিস নাকি রে? তোর মতলব কি শুনি? আমার আবার কিসের মতলব থাকলে ম্যাডাম সাহেবা, চলেন। আমার সাথে এরকম ন্যাকামে করার চেষ্টা করবি না, বুঝছিস? তাহলে কিন্তু গাল আর গাল থাকবে না, একদম লাল হয়ে থাকবে সারা জীবনের জন্য। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। আমি গরিব মানুষ, বুঝতে পারিনি, অতিরিক্ত কথা বলে ফেলেছি। কুত্তার বাচ্চা, আমি ভালো করে জানি তুই গরিব মানুষ, বারবার বলতে হবে না। এখন চুপচাপ চল আমার সাথে। রক্তিম খুব ভালো করে বুঝতে পারলো এখন আমরা যদি কথা বেশি বলি তাহলে তাকে আবার থাপ্পড় খাইতে হবে, তাই চুপ করে গেল আর মিতুকে ফলো করতেছে। রক্তিম এমনিতে যেদিকে যাচ্ছে রক্তিম পিছনে পিছনে যাচ্ছে। একটু পর মিতু গাড়ি বের করে নিল আর একদিন কোনো কথা না বললে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল, কারণ বেশি কথা বললে তাকে এখন মাইর খেতে হবে, তাই চুপ করে গিয়ে গাড়িতে বসে পড়ল। রক্তিম ভেবেছিল হয়তো রিক্সা করে ঘুরবে তারা, কিন্তু এখন সে গাড়িতে করে যাবে এটা ভাবতেই কেমন লাগতেছে। তার রিক্সাতে যদি ঘুরতে পারতো এরকম একটা সুন্দরী রমণীর পাশে, তাহলে রক্তিম নিজেকে ধন্য মনে করত। যতই তার সাথে সব কিছু করুক, কিন্তু সেটা রুমের ভিতরে বাইরে এত সুন্দর একটা রমণীর সাথে রিক্সাতে করে ঘোরাও, এটা মুখের কথা না, সেটা কল্পনাতে মনে হয়। কিন্তু আজকে রক্তিমের সাথে সুন্দর একটা পরিবেশ আছে, তার বাস্তব রক্তিম যতবার দেখেছে ততবার ফিদা হয়ে যাচ্ছে। জীবনে তো আর শহর দেখতে পারবে না, আজকে আমার জন্য দেখে নাও। কথাটা অবশ্য ঠিক বলছেন। আমারও তো সামর্থ্য নেই যে আমি টাকা খরচ করব এরকম বাজে কাজে। তোদের মতো গরিবদের কাছে তো এটা বাজে কাজ হতে পারে। তোরা তো কখনো নিজের মনের ফিলিংসটা বুঝিস না। এসব কথা বাদ দেন, এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। আপনার সাথে আর কি কি করতে হবে আমাকে? যেরকম আছিস চুপচাপ সেরকম থাকবি। এত কথা বলতে বলেছি? আমি যেখানে যাচ্ছি তুই আমার সাথে থাকবি, ঝামেলা শেষ। দেখেন, আজকে অনেক দিন হয়ে যাচ্ছে আমি আমার বাবা মার সাথে কথা বলতেছি না। তারা হয়তো আমার জন্য কান্নাকাটি করতেছে। প্লিজ একটু কথা বলতে দেন ওদের সাথে আমাকে। আমি যেটা বলেছি সেটাই হবে। 7 দিন পার না হওয়া পর্যন্ত আমি তোকে তোর বাসায় কথা বলতে দিব না। আজকে আমি গরিব, তাই আমার সাথে যা পাচ্ছেন তাই অত্যাচার করতেছেন, কিন্তু আমিও একদিন অনেক বড়লোক হব, সেদিন আপনাকে আমি কিনে রাখব। ভালো কথা, আমার উপর যদি জিদ করে বড়লোক হতে পারিস তাহলে তো ভালোই হবে। দেখেন, ভালো হবে না বলে দিচ্ছি। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। কেন আপনি আমার সাথে এরকম করতেছেন? বেবি প্লিজ একটু শান্ত হও, না হলে কিন্তু এখানে তোমার সাথে রোম্যান্স করা শুরু করে দেব। আমার তো লজ্জা নাই, তুমি আবার। প্লিজ এরকম কোনো কিছু করবেন না। আমি এটার জন্য মোটেও প্রস্তুত না। আমি এখান থেকে নেমে যাব। বেবি সেই সাহস তো তোমার হয়নি এখনো। তুমি এখান থেকে যদি লাফ না দাও তোমাকে লাশ হয়ে ফিরে যেতে হবে তোমার গ্রামে। এই কথাটা মাথায় রাখিও। রক্তিম আর কোনো কথা বলার সাহস পেল না। মিতু যখন যেটা মন চাইছে সেটাই করতেছে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে মিতু অনেক ক্লান্ত, এখন তাকে বিশ্রাম নেওয়া অনেক প্রয়োজন। আর এদিকে রক্তিমের অবস্থা শেষ, কি বলবো তাকে নিয়ে, তার তো দেখার মতো অবস্থা হয়ে আছে। কি একটা বাজে সিচুয়েশনে ফেসে গিয়েছে, কিছু বলতে পারছে না, কিছু করতেও পারতেছে না। তারপর মিতু রিক্সাওয়ালাকে বলল তাদের বাসার সামনে নামিয়ে দিতে, আর সেই কথা শুনে রক্তিম মনে মনে একটু খুশি হলো। যাই হোক, তাকে হয়তো বাহিরের অত্যাচার সহ্য করতে হবে না। খুব ক্লান্ত লাগতেছে রক্তিমের, তাই রক্তিম মনে মনে একটু খুশি হলো। তারপর রিক্সাওয়ালা এসে মিতুদের বাসায় ওদের দুজনকে নামিয়ে দিয়ে চলে গেল।
আর মিতু এবং রক্তিম দুজনের বাসার ভিতরে প্রবেশ করে দেখে মিতুর আব্বু সেখানে কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সাথে ব্যবসার কাজে নিয়ে আলাপ করতেছে। মিতু আর রক্তিম উপরে চলে আসলো। এখন আমি গোসল করব, একটু পানি তুলে নিয়ে আয়, আমি একটু পর বাথরুমে যাব। আমার না খুব ক্লান্ত লাগতেছে, একটু পরে যাই, আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। এখন খুব মাথাটা ধরেছে আমার। আমি তোর কথা শুনতে চেয়েছি, আমি যেটা বলতেছি তুই এখন সেটা করবি। পানি তুলে রেখে আয়, তারপর বিশ্রাম করবি, আমি গোসল করব, আমার ক্লান্ত লাগতেছে। আজকে গরিব বলে আপনার সব কথা আমি মাথায় পেতে নিচ্ছি, বুঝছেন? আজকে যদি আমার টাকা থাকতো না, তাহলে হয়তো আমাকে এই কষ্ট সহ্য করতে হতো না। আজকে গরিব বলে সব কষ্ট মুখ বুঝে সহ্য করে নিচ্ছি। তোর এত কথা শোনার মতো সময় নাই, আমি যেটা বলছি সেটা কর। এখন এত বকবক করতেছিস কিসের জন্য? নাকি কিছু করব এখন তোকে? রক্তিম বাধ্য ছেলের মতো কাজ করতে চলে গেল। আর এদিকে মিতু বিছানায় শুয়ে পড়ল বিশ্রাম করার জন্য। আর এদিকে আশিস এবং সুমাইয়া আজকেও তারা দুজনে বিকেলে এক জায়গায় বসে আছে। কেউ কোনো কথা বলতেছে না, চুপচাপ একে অন্যের দিকে তাকাচ্ছে, আবার চোখ নিচু করে নিচ্ছে। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ আগে প্রকাশ করতে পারতেছে না। দুজনের মাঝে একই রকম অনুভূতি কাজ করতেছে। তাদের মাঝে একটা বাধা বিপত্তি কাজ করতেছে, বলবে কি বলবে না, তাদের মধ্যে একটা জড়তা কাজ করতেছে। কি হলো? গতকাল ডাকলি আসলাম, চলে গেলাম, আজকেও ডাকলি আসলাম, চলে যাব কি? কিছু বলবি? কিছু হয়েছে তোর সমস্যা? কাউকে পছন্দ করিস নাকি? আসলে একটা কথা কি জানিস, আমি না বলতে পারছি না। দেখ, এটা তুই কি বলতেছিস? কি কথা বলবি? আমাকে বলতে আবার লজ্জা কিসের? বুঝতেছি না তো, আমি তোর বন্ধু, তাই না? সেটাই তো ভয় পাচ্ছি, কি যে হবে না হবে আমি কিছু ভেবে পাচ্ছি না। আর তুই একটু বুঝে নিতে পারিস না? আমি কি বুঝে নেব আর কি না বুঝে নেব বুঝতে পারতেছি না তো। আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই আমাকে বললে তো আমি বুঝতে পারবো। তোকে কোনো কিছু বুঝতে হবে না, এখন আমি যেটা বলছি সেটা শোনার জন্য অপেক্ষা কর। আমাকে আগে নিজের কাছে বুঝতে দে। আচ্ছা, তাহলে তুই আজকে রাতে ভেবে রাখিস, কালকে এসে আমাকে বলিস, বুঝছিস? আমি এখন যাচ্ছি, আমার একটা কাজ আছে। কোনো মেয়ের দেখা করতে যাবি নাকি? এত তাড়া দিচ্ছিস, ব্যাপার কি? আসলে ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, আজকে নাকি ক্যাম্পাসে আসবে আমাদের, ওর সাথে একটু দেখা করতাম আর কি। কি বলতেছিস? কোন মেয়ে, আর কোথায় বাড়ি, আর কোন ক্লাসে পড়ে? তোর সাথে দেখা করবি কিসের জন্য? আমি কি জানি, আমাকে বললো দেখা করার কথা, আর আমি কি বলবো? আমি বললাম ঠিক আছে, আজকে দেখা করব। এবার সুমাইয়া অনেকটা ভয় পেয়ে গেল। না জানি আশিস আবার ওই মেয়ের প্রেমে হাবুডুবু খায়, না তো আবার ওই মেয়ে আবার আশিসকে পছন্দ করে। সুমাইয়া কিছুই ভাবতে পারতেছে না। এবার আশিসকে না বলে দিলে যদি আশিস আবার অন্য কারো হয়ে যায়, সুমাইয়া জীবনে নিজেকে ক্ষমা করতে পারবে না, কারণ এতটা ভালোবাসায় আশিসকে। সুমাইয়া সেই প্রথম থেকে পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারেনি। আজকে যদি না বলে, যদি আশিস অন্য কারো হয়ে যায়, সুমাইয়া সারা জীবন কান্না করবে। সেজন্য তার থেকে এখন তাকে সাহস করে বলতেই হবে। আশিস, আমি তোকে ভালোবাসি। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য একটু মিথ্যা বললাম। আমি কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি না, ফেসবুকে কোনো মেয়ের সাথে আমি কথা বলি না। খুত্তা, তুই আমাকে আগে বলবি না? আমি তো ভয় পেয়ে গেছিলাম, যদি অন্য কোনো মেয়ে তোর জীবনে আসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কতদিন ধরে এই ভালো লাগা ভালোবাসা শুরু হলো, আর কেমনে কি আমার মতো এত বাজে একটা ছেলেকে কেমনে ভালোবাসতে পারলি তুই? বাজে তাই ভালোবাসি, ভালো হলেই ভালোবাসতাম না, বুঝছিস? ডায়লগ মাইরি। এখন চল তাহলে, আমাকে কিছু খাওয়াবি তুই? কুত্তা, ফকিরের মতো কথা বলিস না তো। এখন চল, তুই আমাকে খাওয়াবি। আমি তো প্রতিদিন তোকে খাওয়াই, তাই না? এখন থেকে তোকে আরো বেশি খাওয়াতে হবে, কারণ আমি বেকার, আমার কোনো চাকরি নেই, কোনো কিচ্ছু নেই, আর তোর বাপের অনেক টাকা আছে, বুঝছিস? তো সেই টাকা থেকে আমাকে এখন থেকে কিছু খাওয়াতে পারিস। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে নিয়ে এভাবে মজা করবি না। এখন তো একটা জবের জন্য ট্রাই কর, বিয়ে করব। আজকে প্রপোজ করলে আজকেই বিয়ের কথা বলতেছিস? দু একদিন প্রেম তো করতে দিবি, তাই না? আমি নিতুর মতো বেহায়া না যে ভালোবাসি আর বিয়ের আগে সবকিছু শেষ করলাম, বিয়ের পর কোনো মজা পাইলাম না। আমি সেটা চাই না। আমি চাই বিয়ের পর তোর সাথে সব ধরনের আমি মজা করতে। আচ্ছা হইছে, এখন আর রাগ দেখাতে হবে না। আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করছি অলরেডি, দেখি কি হয়। আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কারণ হয়তো আমি মেয়েটা একটু আনরোমান্টিক, বাট চাইলেও ছেড়ে দিতে পারবো না, কারণ আমিও অনেক আগে থেকে তোকে পছন্দ করতাম।
বাট কখনো বলতাম না। আমি জানি তুই আমাকে পছন্দ করিস, আমি চাইছিলাম তুই আগে আমাকে বল। কুত্তা কোথাকান, তুই বলে এতদিন কি হয়তো, এতদিনে হয়তো আমরা বিয়ে করে ফেলতে পারতাম, তাই না? তার জন্যই তো একটু জবের জন্য দৌড়াদৌড়ি করতেছি, কাউকে বলিনি, আজকে তোকে বললাম। এবার হয়তো চাকরিটা হয়ে যাবে, কারণ এবার অনেক ভালোভাবে সবকিছু রেডি করে নিয়েছি। তারপরও তারা দুজন খুনসুটি গল্প করতে করতে একটা রেস্টুরেন্টে চলে আসলো। রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিল দুজনে, একসাথে অনেক এনজয় করলো, অনেক মজা করলো, তাদের ভালোবাসার প্রথম দিনে স্মৃতিচারণ করে রাখলো। আর এদিকে মিতু এবং রক্তিম দুজনেই একদম ফ্রেশ হয়ে মিতু শুয়ে আছে বিছানায়, রক্তিম সোফার ওপর শুয়ে আছে, কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না, দুজনেই মোবাইল ঘাটাঘাটি করতেছে। রক্তিমের কাছে মোবাইল আছে ঠিকই, কিন্তু সিম কার্ড খুলে নিয়েছে মিতু, কারোর সাথে যেন যোগাযোগ করতে না পারে তার জন্য। কি রে, কোন মেয়ের সাথে চ্যাটিং করতেছিস এত মন দিয়ে আর মুচকি মুচকি হাসি দিচ্ছিস? ব্যাপার কি? আসলে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের। আমার বাসায় আছিস, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমার টাকায় ঘুরছিস, আর অন্য মেয়ের সাথে কথা বলবি কিসের জন্য? বলছি না এই 7 দিন কারোর সাথে কথা বলতে পারবি না তুই? মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, তার সংসার জীবনের কিছু কথা আমার সাথে শেয়ার করতেছে। আমি তার সাথে প্রেম করতেছি না, বুঝেছেন? অন্যের সংসার জীবনের কথা শুনে তুই কি করবি? তুই কি তার সংসারে গিয়ে কাজ করে দিবি? আপনার মাঝে কোনো মনুষ্যত্ব আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? আপনি কখনো মানুষ হতে পারবেন না। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে বলতেছিস আমি কখনো মানুষ হতে পারবো না? আমার বান্ধবীর সাথে আমি কথা বলতেছি, তার সংসার জীবন নিয়ে, তার সুখ দুঃখের কথাগুলো আমি শুনতেছি। তার হালকা লাগবে, কারণ সে আমার সাথে সব কথা শেয়ার করে। যা, ওর স্বামীর কাছে যা, তুই যা ওর স্বামীর সাথে সংসার কর। হয়তো আপনি কারো ভালো বন্ধু হতে পারেননি, তার জন্য আপনারই ভুল ধারণাটা, বুঝছেন? যদি সত্যি আপনি কারো ভালো বান্ধবী হতে পারতেন, তাহলে আপনার এই ভুল ধারণাটা থাকতো না। আজকে তো খুব বড় বড় কথা বলেছিস, ব্যাপার কি তোর? তোকে কি আমি এখন পিটাবো? আঙ্কেল কিন্তু বাসায় আছে, বুঝছেন? আর সাথে মেহমান আছে। আমি চাই না এখন কোনো সিন ক্রিয়েট করতে। তোকে এখন কোনো কিছুই বলবো না, রাত হোক তারপর দেখ আজকে তোকে আমি কি মজাই না দেখাই, তোকে যে কি পরিমাণ অত্যাচার করব আজকে। আপনি কত ছোট মনের মানুষ, বুঝছেন? আপনাকে আমি না দেখলে বুঝতেই পারতাম না আমার মতো একটা গরিব ছেলেকে তুলে নিয়ে এসে তার সাথে সব কিছুই করতেছেন। আপনি যদি ভালো মনের মানুষ হতেন, তাহলে এগুলো থেকে অনেকটা দূরে থাকতেন। আপনার যদি এসব করার ইচ্ছা থাকে, আপনার একটা মনের মানুষকে বিয়ে করেন, তার সাথে সারা জীবন সময় কাটান, দেখবেন যে আপনার জীবনের সেরা কিছু মুহূর্ত আপনার লাইফে চলে আসবে। এভাবে কিন্তু জীবন চলে না, বুঝছেন? আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝছিস? তাহলে কিন্তু তোর ভালো হবে না, কথাটা মাথায় রাখিস। আমি খুব ভালোভাবে জানি আমার ভালো হবে না, তাই এসব বলতেছি। মিতু আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, উঠে গিয়ে রক্তিমের ঠোঁট নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। রক্তিমের ঠোঁটে ইচ্ছে মতো কামড় বসিয়ে দিতে লাগলো, রক্তিমের গলায় কামড় বসিয়ে দিতে লাগলো এবং বুকে আঁচড় দিতে লাগলো, যাতে করে রক্ত বের হয় আর রক্তিমের অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়। আমার ওইটা খাবেন না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। এটা খেলেই তো আমি বেশি মজা পাবো, এটা না খেলে তো আমি মজা পাবো না, বুঝছিস? তুই তো চুপচাপ করে থাক। আমি বুঝতে পারতেছি না আপনি কেন এত নোংরা কাজ করতেছেন, প্লিজ আমাকে ছেড়ে দেন। তুই চুপচাপ থাক আর নে, তুই এখন এই 2টা খা, বুঝছিস? আমার পক্ষে সম্ভব না, আমি এত নোংরা কাজ করতে পারবো না, প্লিজ আপনি এখান থেকে সরে যান। ভালোই ভালোই বলতেছি, তাই গায়ে লাগতেছে না, তাই না? এখন যদি আবার বেশি রকম করে ফেলি, তখন তো আবার সুসুর করে খাবি। আপনি এটা মোটেও ঠিক করতেছেন, আমার সাথে এর জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। সেটা পরে দেখা যাবে, এখন যেটা করতে বলছি সেটা কর, না হলে কিন্তু খুন করে ফেলবো। আমার হাতে দেখতে পাচ্ছিস সেটা কি? আজকে কিন্তু 6ষ্ঠতম দিন, কালকে আমাকে প্লিজ বিদায় করে দিবেন। আমি এসব কাউকে বলবো না, আমি চলে যাব এই শহর থেকে। আচ্ছা ঠিক আছে, এখন তুই আমাকে মজা দিবি, আর যদি আমাকে ইচ্ছা মতো মজা দিতে পারিস তাহলে কিন্তু আমি তোকে কালকে ছেড়ে দিব। মিতু কথা শুনে রক্তিম একটু সাহস পেল, তারপর মিতুকে তার ইচ্ছে মতো আদর করতে লাগলো, যেটা আদর করলে একটা মেয়ে একদম মাতাল হয়ে যেতে পারে, সেই লেভেলের আদর করতে লাগলো রক্তিম মিতুকে। মিতু অনেক মজা পাচ্ছে, তার ইচ্ছে করতেছে এখানে এসে হারিয়ে যেতে, এই সুখ থেকে যেন কখনো ফিরে না আসে। বেশ কিছুক্ষণ এভাবে তাদের রোম্যান্টিক মুহূর্ত পার করার পর রক্তিম মিতুকে ছেড়ে দিয়ে
এক সাইডে গিয়ে বসে পড়লো আর চিন্তা করতে লাগলো যে কেন সে এত ভুল কাজ করতেছে। অনেক মজা হয়েছে জানিস, অনেক অনেক। আচ্ছা, তাহলে এখন আমি একটু বাইরে যাব, আমার কিছু ভালো লাগতেছে না। তারপর কালকে আমাকে প্লিজ যেতে দিয়েন। সেটা কালকে দেখা যাবে, আর এখন কোথাও বাইরে যাওয়া যাবে না তোর। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আর কথা দিয়ে প্লিজ অন্তত কথাটা রাখবেন আপনি। তুই কি আমাকে বিয়ে করবি? তাহলে আজকে তোকে আমি বিয়ে করতেছি কাজী অফিসে, চল। এসব আপনি কি বলতেছেন? আমি পারবো না আপনাকে বিয়ে করতে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি এসবের মাঝে নেই। আমি তো তোকে বিয়ে করব, তোকে ছাড়া তো অন্য কাউকে বিয়ে করব না। চল কাজী অফিস। আমাকে মাফ করবেন আপু, আমি পারবো না আপনাকে বিয়ে করতে। আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার সাথে এরকম করবেন না, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আমি কি তোকে ভালোবাসি? তুই আত্মহত্যা করতে চাইলে চুপ হয়ে যাই, তুই আত্মহত্যা করতে চাইলে চুপ হয়ে যাব। তোর যেটা খুশি সেটাই করবি, বিয়ে করব তোকে, এটাই ফাইনাল কথা। কেন আপনি আমার সাথে এরকম করতেছেন? আমার কি দোষ ছিল? আমি বাসায় যাব, প্লিজ আমাকে যেতে দেন। আমাকে বিয়ে কর, তোর বাসায় রেখে আসবো, সত্যি আমি তোকে তোর বাসায় দিয়ে আসবো। না, আমি এটা করতে পারবো না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, প্লিজ আমাকে যেতে দেন। কখনোই না। এখন যদি তুই যেতে চাস তাহলে আমি আব্বুকে বলে তোকে খুন করে সবকিছু ক্লিয়ার করতেছি, দাঁড়া। আমি বুঝতে পারতেছি না কেন আপনি আমার সাথে এরকম করতেছেন। আমি কি ভুল করেছি? আমি কি দোষ করেছি শুনি? আর একটা কথা যদি তুই আমার সাথে বলেছিস তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ আছে। এখন যা, সুন্দরভাবে গোসল করে তারপর ফ্রেশ হয়ে রেডি হ, আমরা বিয়ে করতে যাচ্ছি। না, আমি এটা করতে পারবো না। আমাকে এখানে খুন করে ফেললেও আমি আপনাকে বিয়ে করব না, বিয়ে করব না, বিয়ে করব না। তোকে খুন না করে যদি তোর বাবা মাকে খুন করে তাহলে কি করবি বল? না মানে কি বোঝাতে যাচ্ছেন আপনি আমাকে? আমি তোর পরিবারের খোঁজ খবর নিয়েছি, বুঝছিস? তোর বাসা কোথায়, তুই কোথায় থেকে এসেছিস সবকিছু আমি জানি, তাই বেশি নাটক না করে এখন যা। রক্তিম এবার নিরুপায়, বড়লোকের মেয়ে খোঁজ খবর নিতে পারে এটাই স্বাভাবিক। এখন যদি তার ভুলের কারণে তার বাবা মার জীবন হারাতে হয় আর তাকে বেঁচে থাকতে হয়, সে কখনোই পারবে না। তার বাবা মাকে ছাড়া বেঁচে থাকতে তাই রক্তিমের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। আর এদিকে মিতু গোসল করে বউয়ের সাজে সাজতে লাগলো। সবাই জিজ্ঞেস করতেছে যে কেন এত সাজুগুজু করতেছে, বলতেছে সে এমনিতেই ঘুরতে যাবে। সবাইকে তো আগে থেকেই বলা আছে যে এই ছেলের সাথে কিছুদিন টাইম পাস করবে, তারপর ছেড়ে দিবে। কিন্তু তার আব্বু জানে তারা বিয়ে করেছে। এদিকে আশিস এবং সুমাইয়া দুজনে আজকে সকাল সকাল ঘুরতে বের হয়ে গিয়েছে। গতকাল তাদের সুন্দর একটা রিলেশনশিপ শুরু হয়ে গিয়েছে, তাই সকাল সকাল আজকে দুজনে অনেক সুন্দরভাবে সাজগোজ করে বেরিয়ে পড়েছে সারাদিন ঘোরাঘুরি করার জন্য, একে অন্যকে সময় দেওয়ার জন্য। সুমাইয়া চুপ থাকতে থাকতে এখন তার খুব খারাপ লাগতেছে। আর এদিকে আশিস চুপচাপ শুধু শহরটা দেখে যাচ্ছে আর ভাবতেছে কখন চাকরিটা হয়ে যাবে তার। কি হলো এইভাবে চুপ করে আছিস যে? ব্যাপার কি? কোনো কথা বলছিস না? মন খারাপ? আরে না, মন খারাপ হবে কিসের জন্য, এমনি ভাবতেছি আর কি। সেই ভাবাটা কি নিয়ে বুঝতেছি না তো। এরকম মুখ গোমরা করে বসে আছিস ঘুরতে বের হয়ে। ভালো লাগতেছে না কিছু। জবটা যে কবে হবে আর কবে যে তোকে নিজের করে নিতে পারবো সেটাই কল্পনা করতেছি। এত অধৈর্য হচ্ছিস কিসের জন্য? ধৈর্য ধর, আমি তো আছি, তোকে ছাড়া কোথাও যাব না। যদি মরেও যাই, বুঝেছিস? বাস্তবতাটা কিন্তু অন্যরকম, বুঝছিস? আমি যদি কোনো কিছু করতে না পারি তোকে কখনোই নিজের করে নিতে পারবো না, কারণ তোর বাবা অনেক বড় লোক আর আমি গরিব ঘরের একটা ছেলে। আমার বাবা মোটেও এরকম না। আর তার থেকে বড় কথা হচ্ছে, তুই যদি নিজেকে আর কখনো গরিব বলেছিস তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। আচ্ছা এসব বাদ দে, আর তোকে দেখতে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার ইচ্ছা করতেছে তোকে গভীরভাবে একটু ভালোবাসতে। এত রোমান্টিক মুড কিন্তু ভালো না, বুঝতেছেন মিস্টার? আনরোমান্টিক হয়ে আর কতদিন থাকবে শুনি মিসেস? সময় বলে দেবে কে আনরোমান্টিক আর কে রোমান্টিক, বুঝেছেন? সময় হোক, তারপর দেখিয়ে দেবো। ও আচ্ছা, তাই নাকি? আপনার সেই সময়টা কবে আসবে শুনি? যখন আমার সময়টা আসবে না তখন দেখা যাবে আপনি অনেক ব্যস্ত হয়ে যাবেন। তাই বলতেছি এখন এই সময়টা না হয় কাজে লাগিয়ে নেই, চলেন গিয়ে কোথাও বসি। অনেক ফাজলামি হয়েছে, এখন নামো, রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। আর এরকম আনরোমান্টিক মুডে থাকা বাদ দিয়ে একটু নর্মাল হও, বুঝেছো? পাশে যদি এরকম একটা সুন্দরী রমণী থাকে তাহলে কি নর্মাল হয়ে থাকা যায়? এরকম কাব্যিক কথা বাদ দেন, বাস্তবতায় ফিরে আসেন, বুঝছেন? এখন এখানে অনেক মানুষজন আছে। আচ্ছা, আমার পোড়া কপাল, কি আর করার তাহলে?
আর কি করব, চুপ করে থাকি। সুমাইয়া মুচকি হাসি দিয়ে রিক্সা থেকে নেমে পড়ল। আর এদিকে আশিস সে রিক্সা থেকে নেমে সুমাইয়ার হাতে হাত রেখে দুজনে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। গিয়ে বসলো আর ওয়েটারকে অর্ডার দিল। দেওয়ার পর তারা দুজনে বসে খুনসুটি করতেছে। আর এদিকে আশিস সুমাইয়ার হাত নিয়ে খেলা করতেছে। আর সুমাইয়ার খুব ভালোই লাগতেছে আশিস এরকম দুষ্টুমিগুলো। অনেকক্ষণ দুষ্টুমি করার পর তাদের খাবার চলে আসলো। তারা খাওয়া দাওয়া শেষ করে উঠে যাবে এই মুহূর্তে সুমাইয়ার ফোনে ফোন আসলো। সুমাইয়া ফোন হাতে নিয়ে দেখে যে মিতুর ফোন। কোথায় রে? তোর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না দুদিন থেকে, ব্যাপার কি? কই হারিয়ে গেছিস? আমি আবার কোথায় হারিয়ে যাব? তোর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না? আমরা তো ঠিকই আছি, তুই তো ক্যাম্পাসে আসতিস না। কি মজা নিচ্ছিস তুই, ভালো জানিস। আচ্ছা এসব বাজে কথা বাদ দে, এখন একটা ভালো কথা বলি, মন দিয়ে শোন। যেটা বলতেছি সেটা কর। তোর আবার কি হলো? তুই আবার কি ভালো কথা বলতেছিস বল। তোর কিছু লাগবে, কোনো সেফটি লাগলে বল, নিয়ে গিয়ে দিয়ে আসি। ফাজলামি বাদ দে, আমি বিয়ে করতেছি আর কাজে অফিসে যা, সবকিছু রেডি করে রাখ, আমি যাচ্ছি। মাথা ঠিক আছে তোর? কি বলতেছিস তুই? কালকে না পরশুদিন বললি যে তুই কখনো বিয়ে করবি না, আর এখন বলতেছিস বিয়ে করছিস? কাকে বিয়ে করছিস শুনি? যে ছেলেকে তুলে এনে রেখে দিয়ে মজা নিতেছি সেই ছেলেকে বিয়ে করতেছি, বুঝছিস? আর কোনো কিছু বলা লাগবে তোকে? এখন যেটা বলতেছিস সেটা শোন। কি বলছিস? আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। তুই ওই ছেলেকে কেন বিয়ে করছিস? এত বড় লোকের মেয়ে হয়ে তুই? আর একটা যদি কথা বলেছিস, এখন আসিস কে সঙ্গে নিয়ে আয়, এখন আশিসকে সঙ্গে নিয়ে আয়। আশিসকে ফোন করার, ফোন দিয়ে বল যে তোর সাথে দেখা করতে, আর তুই আশিসকে সঙ্গে করে কাজে অফিসে আয়। আচ্ছা তাহলে দেখা হলে বাকি কথা হবে। এখন তুই তাহলে বেরিয়ে আয়, আমরা যাচ্ছি কাজী অফিসে। কি হয়েছে বুঝতে পারলাম না। কার বিয়ে আর কিসের বিয়ে? কিসের কাজে অফিস? নিতু বিয়ে করছে। যে ছেলেটাকে নিয়ে গিয়ে মজা করতেছিল সেই ছেলের প্রতি এত মায়া জন্ম হয়ে গিয়েছে, এখন তাকে বিয়ে করবে। এই মিতুটা না ছেলেটার জীবনটা নষ্ট করে দিল। এখন বিয়ে করার পর কিছুদিন পর ছেড়ে দিবে, ছেলেটা মিতুর মায়া পড়ে যাবে আর ছেলেটা পাগল হয়ে থাকবে। এটাই হচ্ছে মিতুর প্ল্যান। ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়ে কি লাভ তার? তুই তো ভালো করে নিতুকে চিনিস তাই না? এখন আমি বাকিটা তোকে কি বলবো? তুই ওকে ভালো করে জানিস, আমি ওকে ভালো করে চিনি। ওর মাথায় যে কি চলছে আমি কিছুই বুঝছি না। আচ্ছা চল দেখি কি হয় কি না হয়। আগে একটু ওকে বোঝানোর চেষ্টা কর তুই, বিয়ে না করার জন্য। ছেলেটার জীবন নিয়ে খেলার কি দরকার? তোর কি মনে হয় ও আমার কথা রাখবে? আচ্ছা চল গিয়ে কথা বলি, তারপর দেখি কি হয় না হয়। তারপর আশিস এবং সুমাইয়া দুজনে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে মিতু রক্তিমকে জোর করে গাড়িতে বসিয়ে নিল। রক্তিম মুখ গোমড়া করে আছে আর ভাবতেছে কেন সেই শহরে আসলো। এই শহরে না আসলে হতো তার জীবনটা অনেক সুন্দর থাকতো। মিতু মনে মনে অনেক খুশি তার মাঝে পরিবর্তন হয়েছে। কেমন লাগছে, খারাপ কাজ করে বেশি দিন সুখে থাকা যায় না, একদিন না একদিন কষ্ট পেতেই হবে। তার থেকে বিয়ে করার পর দুজনে একসাথে থাকুক। আর তার বাবা জানে মিতু ছেলেটাকে বিয়ে করেছে, আর তার বাবা ছেলেটাকে পছন্দ করেছে, আর মিতু একটু পছন্দ করে। রক্তিম দেখতে শুনতে অনেক ভালো, হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়তে বাধ্য হবে। কিন্তু পোশাক দেখে কেউ তার প্রেমে পড়বে না, এটাই হচ্ছে বাস্তবতা। দুজনে কাজী অফিসের সামনে এসে নেমে পড়ল। আর কাজী অফিসের সামনে এসে দেখে সুমাইয়া আর আশিস তাদের জন্য অপেক্ষা করতেছে। ভেতরে সবকিছু ঠিকঠাক করে রেখেছিস তো নাকি? না আবার কোনো কিছু বাকি রাখছে সবার? তোর সাথে আগে আমাদের কিছু কথা আছে, কথাগুলো শেষ করে তারপর বিয়েটা সম্পূর্ণ হবে, বুঝছিস? আগে বিয়ে করি তারপর বাকি কথা হবে। কথা বলার দিন শেষ হয়ে গেল নাকি? এখন বিয়েটা করি আগে, তারপর। তুই কেন বুঝতে পারতেছিস না? এই কথাগুলো বিয়ের আগেই বলতে হবে। কথা বল, তাড়াতাড়ি শেষ কর, বিয়েটা করতে হবে তাড়াতাড়ি। আর সুমাইয়া, তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? ভেতরে যা, কাজী সাহেবকে সবকিছু রেডি করতে বল। সবকিছু বলে রাখছি, কোনো সমস্যা নেই। আগে কথাগুলো শোন, আশিস কি বলে তারপর না হয় দেখা যাবে। আমি বুঝতে পারছি না তোরা দুজন আমার সাথে এরকম করতেছিস কিসের জন্য? কি করছি আমি? তেমন কিছু না, আশিস নাকি তোকে কিছু কথা বলবে। কথাগুলো শোন, তারপর ডিসিশন নে কি করবি। আচ্ছা বল, তোর আবার কি জ্ঞান মাথায় আসলো আর সেই জ্ঞান এখন আমাকে দিতে হবে শুনি? দেখ, ছেলেটা কিন্তু তোকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করতেছে না, তুই জোর করে তাকে বিয়ে করতেছিস। এটা কি একজন ব্যক্তির স্বাধীনতা দেওয়া হলো? তুই এই টপিক বাদ দিয়ে অন্য যে কোনো টপিক নিয়ে কথা বল আমার সাথে, আমি তোকে কিচ্ছু বলবো না। প্লিজ দয়া করে এই টপিক নিয়ে আমার সাথে কোনো কথা বলবি না। দেখ দোস্ত, তুই একজন শিক্ষিত,
তাই বলতেছি প্লিজ অশিক্ষিতদের মতো কাজ করিস না। ছেলেটার অবস্থা দেখ, একবার চোখ মুখ শুকিয়ে গিয়েছে ভয়ে। বলতেছি তো আমি সবকিছু ঠিক করে নেব। তুই কি আমাকে ভালো হওয়ার সুযোগ দিবি না নাকি? আর যদি এখন বলিস ছেলেটাকে ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দেব, কিন্তু পরে আবার আমাকে কোনো কিছু বলতে পারবি না। তুই কি ছেলেটাকে বিয়ে করে ভালো হয়ে যাবি? কিছুদিন পর তো ছেলেটাকে তোর ভালো লাগবে না, তখন ছেলেটাকে ছেড়ে দিবি আর ছেলেটা তোর মায়ায় পড়ে যাবে। তখন কি হবে ছেলেটার একটু ভেবে দেখেছিস? কারো মায়াতে তো কখনো পড়িসনি। হয়েছে, এখন চুপ থাক। আমি এসব নিয়ে কথা বলতেছি না। যা ভেতরে গিয়ে কাজী সাহেবের সাথে কথা বল, সবকিছু রেডি করতে আমরা ভেতরে যাচ্ছি। আচ্ছা, তোরা দুজন ভিতরে গিয়ে কাজী সাহেবের সাথে কথা বল, আমি ছেলেটার সাথে কথা বলতেছি। আর আমাকে তো বিশ্বাস করিস নাকি? কে বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসঘাতকতা করিস না, যাতে করে আমাকে উল্টাপাল্টা কিছু করতে হয়। সেটাও কিন্তু ভেবে দেখিস। তাদের ভেতরে আয় দুজনেই। তারপর মিতু এবং সুমাইয়া দুজনে কাজী অফিসের ভিতরে গেল। এদিকে আশিস রক্তিমকে সাথে করে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রক্তিমকে দেখেই বোঝা যাচ্ছে একদম ভয় আছে, কিন্তু আশিস এখন কি করবে বুঝতেছে না, যে সে এখানে কি করতে পারবে না, কারণ সেই ক্ষমতা তার এখানে নেই। আশিস রক্তিমকে সাথে করে নিয়ে আসলো একটু স্বাভাবিক করার জন্য। ভাইয়া, এত ভয় পাওয়ার কিছু নেই, বিয়ে তো করতেছে, আর যেভাবে কথা বললো তাতে মনে হচ্ছে না আপনার সাথে কোনো খারাপ কিছু করবে। ভাইয়া, আমার একটা অনুরোধ রাখবেন? আমি আমার বাবা মার ঠিকানা দিচ্ছি, আপনি গিয়ে তাদেরকে একটা জায়গায় রেখে আসবেন। আমি সেই ঠিকানাটা আপনাকে দিচ্ছি। আচ্ছা, এটা কেন করতে হবে? আপনার বাবা মা তো গ্রামে বাসায় আছে, ঠিক আছে, সমস্যা কি? ভাইয়া, আমি আপনার পায়ে ধরে বলতেছি, প্লিজ আমার এই উপকারটা করে দেন, আমার এই কাজটা আপনি করে দেন। আমি সারা জীবন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, প্লিজ। আচ্ছা ভাইয়া, আমি সব কিছু করে দেব। এখন তো কিছুক্ষণ আপনার সাথে আমি আছি না, আজকে সারাদিন তো প্রায় আপনার সাথেই থাকবো। সো যাওয়ার আগে আপনার কাছ থেকে ডিটেলসগুলো নিয়ে তারপর চলে যাব। ঠিক আছে ভাইয়া, একটু দয়া করে আমার এই কাজটা করে দিবেন ভাইয়া, প্লিজ, আপনাকে আমি অনুরোধ করতেছি। দেখেন ভাইয়া, আমিও কিন্তু বড়লোকের ছেলে না, আমি একজন কৃষকের ছেলে। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি, আপনার উপর দিয়ে কি যাচ্ছে। আমি আপনার উপকার করে দেব, নির্ভয়ে থাকেন। ধন্যবাদ ভাইয়া, আমার এই কাজটা করে দিলে আমি সারা জীবনের জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। এখন আমরা ভিতরে যাই আর বিয়েটা করে নেন। আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর কথা হচ্ছে যে মিতু যেটা বলবে সেটা শুনে চলেন, তাহলে হয়তো আপনি ভালো থাকতে পারবেন, না হলে আমার মনে হয় না আপনি ভালো থাকতে পারবেন। সেটাই তো করতেছে ভাইয়া। কেন যে এই শহরে আসলাম, আর কেন যে আমার সাথে এরকমটা হলো, এটা কি আমার ভাগ্যে লেখা ছিল? আপনার সাথে ভালো কিছু হতে পারে, তাই খারাপ না তো কিছু হওয়ার চান্সও আছে। দেখা যাক ভাইয়া, আমার কপালে কি আছে। আশিস রক্তিমকে সাথে করে নিয়ে কাজী অফিসের ভিতরে গেল। কাজী অফিসের ভিতরে গিয়ে দেখে সব কিছু রেডি, খালি রক্তিমের সিগনেচার দিলেই হয়ে যায়। তারপর রক্তিমকে সিগনেচার দিয়ে দিল, আর তারা এখন থেকে দুজন বৈধভাবে স্বামী স্ত্রী। রক্তিমের জীবনটা নিমেষেই পাল্টে গেল, আর সাথে সাথে মৃত্যুর জীবনটাও। রক্তিম কোনোভাবে বুঝতে পারতেছে না যে মৃত্যু কেন এরকম একটা ডিসিশন নিল, আর কেনই তার জীবনটা নিয়ে খেলতেছে। সবকিছু শেষ করে তারা দুজন বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর সাথে আশিস এবং সুমাইয়া দুজনে তো আছে। আর এদিকে মিতুর বাবা অনেকটা রাগ নিয়ে বসে আছে, কখন মিতু বাসায় ফিরবে, কারণ মিতুর বাবা সবকিছু জেনে গিয়েছে যে তারা দুজন বিয়ে করেনি, এমনিতেই ছেলের সাথে রাত কাটাচ্ছে। আর এটা শোনার পর কোনো বাবা রাগটা চরম পর্যায়ে উঠতে থাকবে। মিতু গাড়ি থেকে নেমে যেই বাসার দিকে পা বাড়াবে, তখনই মিতুর বাবা মিতুর গালে এসে থাপ্পড় মেরে দিল। তোর বাচ্চা, তোকে আমি স্বাধীনতা দিয়েছি বলে এই না যে তুই যে কোনো ছেলের সাথে রাত কাটাবি। আমার আজকে লজ্জা হচ্ছে যে বাবা হয়ে তোকে আমি এরকম কথা বলতেছি। এর আগে আমাকে মেরে যেতে পারতি। বাবা, একটু রাগটা কমাও, রাগটা তুলিও না, সবকিছু বলে দাও আমাকে। তুই আমার একমাত্র মেয়ে, তার জন্য তোকে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। তার জন্য এই নোংরা জঘন্যতম কাজ করবি, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। বাবা, তোমাকে কে বলেছে আমরা বিয়ে না করে একসাথে থাকতেছি? এই কথাটা তোমাকে কে বলেছে সেটা বলো। আমি কি কোনো কিছু বুঝি না? একজন বিবাহিত মানুষকে দেখলে বোঝা যায় তার চাল চলন। তুই যে ছেলেটার সাথে যে ব্যবহারগুলো করিস সেটা কি আমি দেখি না? বাবা দেখো, আমি এমন কোনো ভুল কাজ করিনি যার জন্য তুমি আমাকে মারতেছো। এই দেখো ডকুমেন্ট, আমরা বিয়ে করেছি। তোরা আজকে বিয়ে করেছিস, এর আগে যে 5-6 দিন একসাথে ছিলি এটা তো বিয়ে করেছিলি না, তাই না? আমার ভুল হয়েছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য বিয়ে করেছি।
এখন কি ভেতরে যেতে দেবা নাকি এখান থেকেই বেরিয়ে যাব? মিতুর বাবা আর মিতুকে কোনো কিছু না বলে বাসার ভিতরে প্রবেশ করতে দিল। একমাত্র মেয়ে, ভুল করেছে, স্বীকার করেছে, এখন বিয়ে করে নিয়েছে। তার জন্য মিতুর বাবা মানে খান সাহেব আর রাগ করে থাকতে পারলো না। একমাত্র মেয়ে কিছু বলতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না। চুপচাপ এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলল। মিতু রক্তিমের হাত ধরে নিজের রুমে নিয়ে আসলো, আর সাথে আশিস এবং সুমাইয়া রুমে আসলো। কুত্তার বাচ্চা, এখন বল, কোনো তো সমস্যা আছে এখানে থাকতে? দেখেন ম্যাডাম, আমি কিন্তু একজন মানুষের বাচ্চা। তা কি হয়েছে? তোকে আমি কুত্তার বাচ্চাই বলে সম্বোধন করবো, তোর কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনার খুশি, আমি তো আপনার গোলাম। সব গোলামকে যেটা খুশি সেটাই বলে সম্বোধন করবে মালিক, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছিস? তাহলে এত বকবক করতেছিস কিসের জন্য? চুপচাপ আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই। আর শোন, কাজের মেয়েকে বলিস বিস্কিট আর ফলমূল কেটে তাড়াতাড়ি রুমে পাঠিয়ে দিতে। আমার ফ্রেন্ডসরা এসেছে বললেই বুঝতে পারবে। ঠিক আছে, বলতেছি। আর আমি কফি বানিয়ে নিয়েছি, আপনারা বসেন ভাইয়া। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল রক্তিম। চোখের কোণায় জমে থাকা পানি হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে ফেলে দিল। আজকে থেকে তার এই কান্নাগুলো চলবে না, সবকিছু তাকে মুখ বুজে সহ্য করে নিতে হবে। এটা খুব ভালোভাবে বুঝতে পারলো রক্তিম। চোখের কোণায় থাকা পানিগুলো বারবার গড়িয়ে পড়ার চেষ্টা করতেছিল, আর বারবার রক্তিম বুড়ো আঙ্গুল দিয়ে পানিগুলো সরিয়ে দিচ্ছে, যেন কোনোভাবে গড়িয়ে পড়তে না পারে। তুই কেন ছেলেটার সাথে এরকম ব্যবহার করলি? তোর সাথে যদি এরকম কেউ ব্যবহার করে, ছেলেটা কান্না করছে। দেখ, আমি এত কথা বলতে পারবো না, ভালো লাগতেছে না। এখন চুপচাপ এখানে বস, অন্য কোনো বিষয় নিয়ে আড্ডা দে। এতদিন যা করেছিস, এখন অন্তত ভালোভাবে ব্যবহার কর ছেলেটার সাথে। এখন ছেলেটা তোর স্বামী। আচ্ছা ঠিক আছে, আমি ভালো চেষ্টা করব। এখন অন্তত প্লিজ হাত জোর করে বলতেছি, এসব বাদ দে, অন্য কোনো টপিক নিয়ে কথা বল। আর তোদের দেখা পাওয়া যাচ্ছে না আগের মতো, আসিস না, ব্যাপার কি? কিভাবে আসতে পারি বল? তোর বাসায় কি অবস্থা, আর কখন তুই কোন অবস্থায় থাকিস বলা যায়? আগের নিতে তো এখন নেই। তুই যে বলিস না আমি আগের মতোই আছি, কিন্তু তোরা আগের মতো নেই। তোদেরকে দেখে কেমন জানি লাগছে আমার একটু। ব্যাপার কি বলতো? কোনো ব্যাপার নেই, এখন আমরা যাচ্ছি। তোর বিয়ের কাজ কমপ্লিট করে দিয়েছি, এখন আমার কিছু কাজ আছে, আমি যাচ্ছি। সুমাইয়া, তুই এখন যাবি নাকি এখানে আড্ডা দিবি? আমি এখানে থেকে কি করব? আমার পড়াশোনায় কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে কালকে। আমার অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো জমা দিতে হবে। তাহলে চল, আমার ভাড়ার টাকাটা বেঁচে যাবে, তুই আমার ভাড়ার টাকাটা দিয়ে দিবি। আমি এক জায়গায় যাব তো। কুত্তা, এই ফকিরের মতো চলন বাদ দে, চাকরি কর, বুঝেছিস? চাকরি করে তাড়াতাড়ি বিয়ে কর। এভাবে আর কতদিন চলবি? তোর বিয়েটা না খেয়ে কি করে বিয়ে করতে পারি? তোর বিয়েটা খাবো, তারপর আমারটা ভেবে দেখবো। যেমন আজকে মিতুর বিয়ে হয়ে গেল, তোরটাও তো হয়ে যাচ্ছে কয়েকদিন পর। দেখা যাবে কে কার বিয়ে খায়, বুঝছিস? এখন চল, আর মৃত্যু থাক, তুই আর আমরা তাহলে আসি আজকের মতো। কি বলতেছিস তোরা? এইসব না খেয়ে যাবি? আর আমার বাসায় এসে তোরা না খেয়ে যাচ্ছিস, আর আমি সেটা মেনে নেব? তোর বিয়ের খাওয়া যদি নাস্তা করিয়ে বিদায় করিস তাহলে ফুল হবে। কালকে দেখা কর, কালকে রেস্টুরেন্টে গিয়ে আমাদের ট্রিট দে, তারপর ভেবে দেখবো। এখন আমরা কিছু খাবো না। সেটা তো খাওয়াবো, কিন্তু এখন অন্তত নাস্তা করে যা। তোরা হয়তো অনেকক্ষণ ধরে কিছু খাচ্ছিস না, তোদেরকে দেখে বোঝা যাচ্ছে। আমরা ঠিক আছি, আমরা এখন যাচ্ছি। তুই থাক, একটু তোর স্বামীর সাথে গল্পগুজব কর, আর তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা কর। তার মনের মধ্যে যে ভুল ধারণা আছে তোর জন্য সেটা ভাঙা। কথাটা বলে সুমাইয়া এবং আশিস দুজনেই বেরিয়ে গেল। আর এদিকে মিতু একা হয়ে গেল, বসে বসে ভাবতেছে আগে কতই না আড্ডা দিত। বেরিয়ে যেতে বললে বলতো যে কিছু না খেয়ে কখনোই যাবে না, কিন্তু আজকে দুজনেই না খেয়ে কেমনে জানি বেরিয়ে গেল। সবাই কেমন তার সাথে অন্যরকম ব্যবহার করতেছে। মিতু কি আসলেই রক্তিমের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলতেছে নিজের অজান্তেই? এতটা খারাপ তো মিতু ছিল না, তাহলে এখন কেন এতটা খারাপ হয়ে যাচ্ছে সে? তাকে সবকিছু ঠিক করে নিতে হবে, এরকম করলে চলতে দেওয়া যাবে না, কারণ এখন তাকে ভালো হতে হবে। আর কতদিন এরকম খারাপ কাজ করবে সে? তারপর রক্তিম 3 কাপ কফি নিয়ে আসলো। এসে দেখে আশিস এবং সুমাইয়া দুজনে উধাও। মিতু একা মন খারাপ করে বসে আছে। এই নেন আপনার কফি। আর ভাইয়া অ্যান্ড আপুটা কই গেল? আচ্ছা, আমি কি সত্যিই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই না? আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার মনে হচ্ছে আমি সত্যি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। এটা মোটেও ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনার হয়েছেটা কি বলবেন তো? আপনি আবার অসুস্থ হয়ে পড়লেন না তো? এরকম করে কথা বলতেছেন।
কুত্তার বাচ্চা, আমি একদম ঠিক আছি। এখন ভালোভাবে কথা বলছি তো, মজা নিচ্ছিস তাই না? মজা নেওয়ার সাধ্য কি আর আমার আছে? আমি কি মজা নিতে পারি? হইছে, আর এভাবে চাপা মারতে হবে না। আশিস ভাইয়া কই গেল? ওনার সাথে তো ভালো করে কথাই বলা হলো না আমার। চলে গেছে, দুজনে দুজনের কাজ আছে তাই তারা চলে গিয়েছে। এখন তুই চাইলে তোর বাসায় যেতে পারিস, আমি তোকে কিছু বলবো না। আপনি সত্যি বলছেন তো? আমি বাসায় চলে যেতে পারবো? আমি একবার যেটা বলি সেটাই করি। তোর যদি মন চায় এখন তুই বাসায় যেতে পারিস, আমি তোকে কিচ্ছু বলবো না। আপনার হয়েছেটা কি বলবেন তো? আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনার মন খারাপ কেমন জানি লাগতেছে আপনাকে, ব্যাপার কি? কোনো ব্যাপার না, এখানে আমি যেটা বলছি এখন তুই সেটা কর, যা ইচ্ছা তাই করতে পারিস। ঠিক আছে, তাহলে এই নেন আপনার কফি, আমি আমার বাসায় চলে যাচ্ছি। চলে যাবে কিছু বলবো না, কিন্তু আজকে আমাদের বিয়ে হয়েছে। যদি কখনো মনে হয় যে আমার কাছে তো ফিরে আসা উচিত, ফিরে আসিস, আমি ভালো হয়ে যাব। রক্তিম মিতুর কথা শুধু শ্রাবণ করলো, সেই কথায় আর কোনো পাত্তা দিল না। রক্তিম অনেক খুশি, সে এখন বাসায় যেতে পারবে আর তাকে কেউ কোনো কিছু বলবে না। রক্তিম আর বেশিক্ষণ দেরি করলো না, ঝটপট সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো। কেউ কিছু বলে ওঠার আগেই রক্তিম বেরিয়ে পড়লো আর একটা গাড়িতে করে স্টেশনে পৌঁছে গেল। আর ঝটপট টিকিট কেটে সে সোজা তার গ্রামের উদ্দেশ্যে মুহূর্তের মাঝে রওনা হয়ে গেল। অপেক্ষা করলো না, কারণ কতদিন পর তার বাবা মার সাথে সে কথা বলবে, কতদিন পর তাদের সাথে দেখা করবে। আর এদিকে মিতু একদম মনমরা হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। রক্তিম কোথায় চলে গেল এসব ব্যাগ গুছিয়ে নিয়ে? নিজ গ্রামে গিয়েছে, তার নাকি কিছু কাজ আছে, তার জন্য চলে গেল। তাহলে তুই ওর সাথে গিয়ে গ্রামটা ঘুরে দেখে আসতি, তোর মন ভালো হয়ে যেত এবং মন খারাপ করে এখানে একা বসে আসিস। আমার যেতে ইচ্ছে করতেছে না, তাই আমি গেলাম না, ভালো লাগতেছে না কিছু, আমি একটু একা থাকতে চাই। এই সময়টা তো তোর রক্তিমের সাথে যাওয়ার উচিত ছিল, কারণ গ্রামে গেলে এমনিতেই তোর মন ভালো হয়ে যেত। যেতে ইচ্ছে করলে চলে যাব, তোমাকে বলা লাগবে না। যখন আমার যেতে ইচ্ছে করবে আমি ঠিকই চলে যাব। এখন তুমি গিয়ে বিশ্রাম করো, নাহলে অসুস্থ হয়ে পড়বে। দেখ, তোর যেটা ভালো লাগে তোর উপর তা, আর আমি জোর করতে পারি না। তোর মন যেটা চায় সেটাই কর। আচ্ছা বাবা, তাহলে তুমি গিয়ে বিশ্রাম করো, আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর দেখি কি করা যায়, না হলে কালকে আমিও গ্রামে চলে যাব। তারপর খান সাহেব নিজের রুমে চলে আসলো এবং বিছানায় শুয়ে পড়লো। তার মেয়ের মতিগতি দেখে খান সাহেব সবকিছুই বুঝতে পারতেছে, কিন্তু খান সাহেব রাগারাগি করলো না, চুপ রইল। এই অবস্থায় রাগারাগি করলে মেয়েটা খারাপ কিছু করে ফেলতে পারে, তাই এই টেনশনে তাকে রাগারাগি না করে চুপচাপ সেখান থেকে চলে আসলো খান সাহেব। খান সাহেব তো ছোট বাচ্চা না, তিনি সব খোঁজখবর নিয়ে নিয়েছে তার মেয়ে কী করে না করে, কিন্তু একমাত্র মেয়ে বলে কিছু বলতে পারে না। যদি রাগ করে কোথাও চলে যায় কিছু বলতেও পারবে না। এখন তুই কোথায় যাবি? তুই যে বললি তোর কাজ আছে, কিন্তু আমার জানা মতে তোর কোনো কাজ নেই। আসলে ওই ছেলেটা আছে না রক্তিম, ওর বাবা মাকে একটা সেফ জায়গায় নিয়ে যাইতে হবে। কিসের জন্য জানি না, একটা ভয় কাজ করতেছে ওর মনে, তার জন্য আমাকে এই অনুরোধটা করেছে। কি বলতেছিস তুই? তুই কি এক গ্রামের বাসা চিনিস? আর তুই কেন এটা করতে যাবি? তোর কি ভয় লাগে না? আমার আবার কিসের জন্য ভয় লাগবে? এটা হয়তো মৃত্যু করেছে, তার জন্য হয়তো ছেলেটা ভয় পাচ্ছে তার বাবা মাকে নিয়ে। তুই চিনিস না, কিছু জানিস না, হুট করে ওই গ্রামে যাবি, আর ওর বাবা মা কি তোকে বিশ্বাস করবে? বিশ্বাস করবে কিনা জানি না, বাট ছেলেটা যেভাবে আমাকে বলেছে আমি না করে থাকতে পারলাম না, আমাকে যেতেই হবে। আমিও তোর সাথে যাব, একা তোকে আমি ছাড়তে পারবো না ওই গ্রামে। আর তুই কখনো ওই গ্রামে যাস নাই, কিছু চিনিস না, আমি তোকে একা পাঠিয়ে দিয়ে টেনশন করতে পারবো না। আমার কিছু হবে না, তুই থাক। তোকে নিয়ে গেলে আলাদা একটা টেনশন বাড়িয়ে দিতে চাই না। তুই এখানে থাক, ভালো থাক, আমি ফিরে আসবো 2 দিনের ভিতরে। আমি পাগলি হয়েছি তাই না? তোকে আমি একা যেতে দেব? আমার জীবন থাকতে আমি তোকে একা যেতে দেব না, বুঝেছিস? তুই এটা নিয়ে এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন বুঝতে পারতেছি না বিষয়টা। আমি যাব, ঝামেলা শেষ। এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি, নাকি আমাকে সাথে করে নিয়ে যাবি? কোনটা? যদি আমাকে না নিয়ে যেতে পারিস তাহলে তোর যাওয়া হবে না। পাগলি মেয়ে, এভাবে জেদ করতে নেই বুঝছিস। আমি যাব, ফিরে আসবো। তুই জানিস ভালোবাসার মানুষটাকে না এক মুহূর্তের জন্য কোনো বিপদের দিকে ঠেলে দিতে পারে না কোনো মেয়ে। আর আমি তো আমার নিজের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি। আমি কি করে পারবো তোকে অজানা অচেনা একটা জায়গায় একা যেতে দিতে? দুজনেই যাব, মরলে দুজনেই মরবো। আরে আমি তোর সাথে কথায় পারবো না, আমি ভালো করে জানি। আচ্ছা কি রেডি হয়ে নে, আমিও গিয়ে রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কোনো কিছু লাগবে না, আমার সব কিছু সাথে আছে, টাকা থাকলে আর কিছু লাগবে না। এখন চল। তাহলে তুই এখানে কোনো একটা রেস্টুরেন্টে অপেক্ষা কর আমার জন্য, আমাকে যেতে হবে। আর তোকে তো ছেলেদের হোটেলে নিয়ে যেতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে,
আমি এখানে অপেক্ষা করছি, বেশিক্ষণ সময় নিবি না। আমি কিন্তু একা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, তাহলে কিন্তু চলে আসবো। তুই দিন দিন না পাগলি হয়ে যাচ্ছিস, বুঝছিস? নিজেকে একটু কন্ট্রোল কর। আমি নিজেকে কোনো কন্ট্রোল করতে চাই না, এখন তুই যা। আর আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি। তোর হাতে সময় 30 মিনিট দিলাম, যা। তারপর আশিস বেশিক্ষণ সময় নিল না, তাড়াতাড়ি চলে আসলো হোটেলে। আর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো ব্যাগে নিয়ে নিল। তারপর সুমাইয়ার কাছে চলে আসলো, সঙ্গে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে রক্তিমও বাসার কাছাকাছি প্রায় চলে এসেছে। লক্ষ্মীমের কাছে তো আশিসের নাম্বার নেই যে ফোন করে মানা করে দেবে যে ওখানে যেন না আসে। সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। আর বিশেষ করে রক্তিমের মনে নেই যে আশিসকে এখানে আসতে বলেছে। সে এতটাই ইচ্ছুক বাসা যাওয়ার জন্য। এদিকে রক্তিমের বাড়ির পঞ্চগড় কিছুক্ষণ পরে আশিস এবং সুমাইয়া দুজনে তাদের বাসায় এসে উপস্থিত হলো। তার সব থেকে বড় অবাক হলো আশিস যে রক্তিম তাকে এখানে আসতে বললে আর সে রক্তিম এখানে আগে পৌঁছে গিয়েছে। ব্যাপার কি? আশিস অবাক হয়ে রক্তিমের দিকে তাকিয়ে আছে। আর রক্তিম একটু সাহস করে সামনে এসে দাঁড়িয়ে পড়লো। কি হলো, তুমি বাসায় আসলে কিভাবে এত তাড়াতাড়ি? আমি কি জানি আপনার বান্ধবীর কি হলো? আমাকে বললো যে আমি ইচ্ছা করলে বাসায় যেতে পারবো। আর আমি এক ছুটে ওখান থেকে বেরিয়ে এসেছি, সোজা এসে গাড়িতে করে বাসায় চলে আসলাম। মিতুকে আপনি কিছু জিজ্ঞেস করেননি যে কেন এরকমটা করতেছে আপনার সাথে, আর আপনাকে কেন বাসায় আসতে দিল? জিজ্ঞেস করেছিলাম তো উনি বলল যে আমার যা খুশি তাই করতে পারবো, উনি কোনো এখানে হস্তক্ষেপ করবেন না। তাই আমি আমার বাবা মার কাছে চলে আসলাম। আর আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন তার কি হবে? তাকে একদম ছেড়ে চলে আসলেন আপনি? এটাকে কি কেউ বিয়ে বলে? বলেন তো। আর এভাবে বিয়ে করলে কি বিয়ে হয়ে যায়? আপনার কথা ঠিক আছে, বাট মেয়েটা কেন আপনাকে বাসায় আসতে দিল? আর কেন সবকিছু ঠিকঠাক করলো? নাকি তাকে একবারও জিজ্ঞেস করেছেন এটা আপনার সাথে আসবে নাকি না? কি যে বলেন না, মিতু এত বড় লোকের মেয়ে আসবে আমার এই ভাঙা বাড়িতে? আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনার যেহেতু বিয়ে করা বউ আসতেও পারতো, তাই না? আর যেমন করে হোক আপনাদের তো বিয়ে হয়ে গিয়েছে, আপনারা তো এখন বৈধভাবে স্বামী স্ত্রী। কি যে বলেন না আপু, আপনার মাথা ঠিক নেই। আচ্ছা আপু, আপনারা বসেন, নাস্তা করেন, আজকে থাকবেন আর গ্রামটা ঘোরাঘুরি করে কালকে চলে যাবেন শহরে। না ভাইয়া, আজকে আমরা তাহলে ফেরত যাব, আমাদের এক্সাম আছে তো। আর তোমার কথাটা রাখার জন্য আমি এসেছিলাম, আর তুমি এসেই পড়েছো, তাহলে থাকো, আমরা চলে যাচ্ছি। কি যে বলেন না ভাইয়া, আপনারা আজকে যেতে পারবেন না। আজকে আমার এই গরিবের ভাঙা বাড়িতে আপনাদের থাকতে হবে আর কালকে গ্রামটা ঘুরে দেখে বিকেলে চলে যাবেন। আজকে থাকতে পারতেছি না ভাইয়া, আমরা আজকে আমাদেরকে চলে যেতেই হবে। আমরা তো তোমার বাসা দেখলাম, যে কোনো একদিন হুট করে চলে আসবো, আর সেদিন এসে তোমার গ্রামটা পুরোটা ঘুরে দেখবো, 2 দিন থাকবো। আচ্ছা একটু ভেবে দেখেন আজকে কি থাকা যায় কি না। থাকলে আমার অনেক ভালো লাগতো, আপনাদের সাথে অনেক আড্ডা দিতাম। না ভাইয়া, তাহলে আমরা আজকে ব্যাগ যাচ্ছি, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। তারপর আশিস সুমাইয়ার হাত ধরে সেখান থেকে চলে আসলো। সুমাইয়া একটু অবাক লাগতেছে যে আশিস তো এরকম করে না, কারোর সাথে কথা বলে না, সবসময় হাসি খুশিভাবে সবার সাথে কথা বলে। আজকে কেমন জানি একটা রাগ করে তার ভিতরে অনুভব করতেছে সুমাইয়া। কিন্তু সুমাইয়া কোনো কথা না বলে চুপচাপ করে আছে, কোনো কথা বললো না। হয়তো আশিস যেটা করতেছে ঠিক করতেছে। তারপর তারা যখন সেখান থেকে বেরিয়ে আসার সময় আশিসকে কোনো কিছু বলার সাহস আছে নাকি, কারণ আশিসের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে আশিস এর অনেক রাগ আছে। সুমাইয়া চুপ করে রইল, আর আশিস একদম চুপ করে আছে, কোনো কথা বলতেছে না, গম্ভীর হয়ে বসে আছে। আমরা কিন্তু আজকে ওখানে থেকে যেতে পারতাম, বুঝছো? গ্রামটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছিস না রাস্তাগুলো কত সুন্দর, আর চারপাশে সবুজে ভরা। আমরা এখন মিতুর বাসায় যাব, আরও কি হয়েছে না হয়েছে সেটা শুনবো, তারপর বাকি কথা হবে। ওর এখন কোন ভূতে ধরেছে নাকি আর কি করতেছে নিজেই তো বুঝতে পারছি না আমি। যতই হোক, ও আমাদের কিন্তু অনেক ছোটবেলার ফ্রেন্ড, আর হঠাৎ করে কি এমন ঘটে গেল যে এটা করলো? আচ্ছা চল তাহলে নিতুর বাসায় যাই, গিয়ে দেখি ওর আবার কোনো বিব্রতি ধরলো না তো, তারপর বোঝা যাবে এখন। তারপর সুমাইয়া এবং আশিস দুজনের মিতুর বাসার উদ্দেশ্যে রওনা দিল। মিতুর বাসায় গিয়ে দেখে বাইরে মিতু একা হাঁটাহাঁটি করতেছে আর ফোনে গান বাজতেছে। মিতু, সুমাইয়া আর আশিসকে দেখে অবাক হয়ে গেল। এই সময় তারা এখানে একটু আগে তো কাজের কথা বলে বেরিয়ে গেল। সব ভালোবাসা সবার মন মতো হয় না। যদি আজকে মিতু রক্তিমের সাথে এই ব্যবহারগুলো না করতো, আর রক্তিম থাকতো অপর প্রান্তে আর মিতু থাকতো অপর প্রান্তে, কেউ কারো দেখা পাইতো না। কখন কার জীবনে কি ঘটে যায় কেউ বলতে পারে না। কখন যে কার লাইফে কে চলে আসে কেউ সেটা বলতে পারবো না। উপরওয়ালা আগে থেকেই সবার লাইফে একজন ফিক্সড করে রেখেছে। আমরা যে এদিক ওদিক ছোটাছুটি করি এটা বৃথা, এটা নিজের সময় অপচয় করা ছাড়া আর কিছুই না।
তোমার ভাগ্যে যে আছে তুমি ঠিকই একদিন তাকে খুঁজে পাবে, আর তার সাথেই তোমার যতদিন না দেখা হবে তুমি ততদিন কোনো মেয়ে বা কোনো ছেলের কাছে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে না। তোমার জন্য যে পার্মানেন্ট তার কাছে যাও, তোমার থেকে সুখী পার্সেন্ট কেউ হবে না। কিরে তোরা দুজন আবার এখানে? তোরা না কোথায় যাবি? তোদের কি কাজ আছে? কাজের কথা বাদ দে, তোদের কি হয়েছে? রক্তিম বাসায় চলে গিয়েছে শুনলাম। তাকে যেতে দিয়েছি, নিজের সাথে নিজেই অনেক বোঝাপড়া করেছি, ছেলেটার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তাহলে বিয়ের আগে এই কথাটা ভাবলি না কিসের জন্য? বিয়ে করেছিলি, ছেড়ে দিলি যে, আর এখন তুইও এদিকে তাকে নিয়ে ভাবতেছিস। বাদ দে ওসব কথা, আমার জীবন আমি দেখে নেব। এখন বল তোরা কি খাবি? তোদেরকে তাই খাওয়াবো। তাও একটু ভেবে দেখলে ভালো হতো বলছি। এই বিষয়টা নিয়ে এভাবে সবকিছু শেষ করে কি ঠিক হবে? বিয়ে করার পর একরকম দুজন দুই দিকে। আরে বাদ দে না, সব কোনো কথা বলে লাভ হবে না। এখন যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন তোদের খবর বল, তোরা কবে বিয়ে করতেছিস? আমরা আবার কিসের বিয়ে করব? আমরা তো বন্ধু, আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। কিসের কার সাথে কার বিয়ে? দেখ, একদম নোংরামি করার চেষ্টা করবি না। এইভাবে আমার কাছে লুকানো হচ্ছে, তাই না? ঠিক আছে। আসলে তুই তো আগে থেকে জানিস আমি আশিসকে পছন্দ করতাম, ওকে বলে দিয়েছি, আর আশিসও রাজি হয়ে গেছে, তাই একটু আর কি। ও আচ্ছা, তাহলে তো ভালো খবর। তো বিয়েটা কবে করতেছিস? কবে বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো? এই তো জবের জন্য ট্রাই করতেছি, জবটা হয়ে গেলে বিয়ে করতেছি, বেশি সময় নেব না। আমার বাবার অফিসের একজন ম্যানেজার লাগবে। তুই তো সেই পোস্টে নিযুক্ত হতে পারিস, যদি তোর খারাপ না লাগে যে তোর ফ্রেন্ডের রেফারেন্সে তুই চাকরি করবি। এটা যদি তোর ইগোতে না লাগে, আমাকে যদি ভালো বন্ধু মনে করিস, তাহলে আমি তোর জন্য কথা বলতে পারি। আমার আবার কিসের ইগো? তুই আমার বন্ধু, তুই আমাকে হেল্প করবি, আর আমি সেই হেল্প নিব না? আমি ওই রকম ছেলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আব্বুর সাথে রাত্রে এ বিষয়ে কথা বলে কালকে তোকে জানিয়ে দেব। ডাকে তুই একটু দেখে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো, সমস্যা নেই। এখন চল, অনেক দিন থেকে ঘোরাঘুরি করা হয় না, একটু ঘোরাঘুরি করে আসি। আচ্ছা একটু ওয়েট কর, আমি ভেতরে গিয়ে তারপর গাড়ির চাবিটা নিয়ে আসতেছি। আমারও মন ভালো না, একটু বাইরে গেলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তারপর তারা তিনজন বেরিয়ে গেল আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। যেদিকে তাদের ইচ্ছা করতেছে সেদিকেই যাচ্ছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো, অনেক মজা করলো। সবকিছু যেন ভুলে গিয়েছে এক মুহূর্তে মিতু। বন্ধুদের সাথে থাকলে কোনো কিছুই মনে পড়ে না, এটা স্বাভাবিক। সময়ে তারা ফাজলামি করে, নানা ধরনের টপিক নিয়ে কথা বলে। তারা পার্সোনাল লাইফে যত কষ্ট থাকুক না কেন, তার কোনো কিছুই মনে পড়ে না বন্ধুদের কাছে গেলে। এদিকে রক্তিম বাসায় এসে বাসার কাজ করতেছে, তার বাবাকে সাহায্য করতেছে কাজে, তার আম্মুকে হেল্প করতেছে। অনেকদিন পর রক্তিম মনে হচ্ছে যে নিজের ভিতরে স্বস্তি খুঁজে পেয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে সেখানে। অনেক ভালো কাটাচ্ছে দিনকাল। এভাবে চলতে থাকলে প্রায় আজকে 6 মাস হয়ে গেল, কেউ কারো কোনো খোঁজ খবর নিচ্ছে না। আর এদিকে আশিস এবং সুমাইয়া বিয়ে করে নিয়েছে 2 মাস হলো, আর আশিস কখনো রক্তিমের বাসায় যায়নি এবং মিতু কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেনি। আমরা তো বিয়ে করে ফেললাম, আর রক্তিম ভাইয়ের গ্রামে যাওয়ার কথা তো আমাদের ছিল, গেলাম না। চলো না এই ছুটিতে ওই গ্রামে গিয়ে কাটিয়ে আসি। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম ওর বাসায় যাওয়ার কথা, তুমি মনে করে দিয়েছো। যাই হোক, ভালোই হলো। তাহলে কালকে তুমি সবকিছু রেডি করে রাখিও, পরশুদিন যাব। আচ্ছা ঠিক আছে, মৃদুকে সাথে করে নিয়ে গেলে কেমন হয়? আমি ওকে বলবো না যে আমরা রক্তিম ভাইয়ের বাসায় যাচ্ছি। আইডিয়াটা কিন্তু মন্দ না, অনেক দিন থেকে সবাই একসাথে কোথাও যাওয়া হয় না। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, তুমি বাসার কাজে ব্যস্ত থাকো। মিতু যে কি করতেছে তেমন খোঁজ খবর নেওয়া হয় না। আচ্ছা তাহলে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি রাত্রে। এখন মিতুকে জানাবো যে আমরা ঘুরতে যাচ্ছি, তুই আমাদের সাথে চল। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু মিতু যদি বুঝতে পারে তাহলে হয়তো যাবে না। হয়তো তুমি মিতু ভুলে গিয়েছে ছেলেটাকে। তুমি পাগল নাকি? আমি ওকে বুঝতে দেব নাকি? আমি ওকে কিছুই বলবো না, শুধু বলবো যে আমরা ঘুরতে যাচ্ছি, তুই আমাদের সাথে যাবি। আচ্ছা বউ পাখি, তাহলে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি ফ্রেশ হয়ে হচ্ছি। আশিস তার কাজে ব্যস্ত হয়ে পড়লো, আর সুমাইয়া মিতুকে সবকিছু জানিয়ে দিল। মিতু রাজি হয়ে গেল, কারণ অনেকদিন থেকে সে ঘরবন্দি হয়ে আছে, কিছু ভালো লাগতেছে না। বাইরে গেলে অবশ্য ভালো লাগবে, তার জন্য রাজি হয়ে গেল। এক কথায় আজকে তারা রক্তিমের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তিনজনে মিলে। মিতু এসবের কিছুই জানে না, মিতু এই রাস্তা চেনে না বা কখনো রক্তিমের বাসায় যায়নি, কোনো কিছু জানে না কোথায় যাচ্ছে না যাচ্ছে। মিতু শুধু জানে তারা ঘুরতে যাচ্ছে। যখন গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে গাড়িটা প্রবেশ করবে, তখন মিতু অবাক হয়ে গেল যে এত সুন্দর গ্রাম। মিতু অবাক হয়ে গেল, অপরূপ সৌন্দর্য ভরপুর একটা গ্রাম দেখতে পাচ্ছে তারা। রক্তিমের বাসায় এসে পৌঁছে গেল।
এখনও মিতু জানে না যে এটা রক্তিমের বাসা। মিতু জানে যে এটা হয়তো আশিস বা সময়ে দুজনের কারো একটা আত্মীয়র বাসা। তারা এখানে গ্রামে আসে আর আশিস গাড়ি থেকে নেমে সবাইকে গাড়ি থেকে নামিয়ে নিল। তারপর তিনজনে হেঁটে যাচ্ছে বাড়ির ভিতরের দিকে। রক্তিম মাত্র বের হচ্ছিল খেলতে যাওয়ার জন্য। বিকেল হয়েছে তো তার জন্য মাঠে যাবে একটু খেলাধুলা করার জন্য। বাইরে এসে আশিস সময়কে মিতুকে দেখে অবাক, আর সাথে মিতু আরও বেশি অবাক। আরে আশিস ভাইয়া, যে কি খবর, কেমন আছেন? আর এই গরিবের কথা তাহলে আপনার মনে পড়েছে? আরে কি যে বলো না ভাইয়া, বুঝি না আপনার কথা কি ভোলা যায়? আমরা ঠিক আপনাকে মনে রেখেছি, কিন্তু আপনি আমাদের একদম ভুলে গিয়েছেন। কি যে বলেন না ভাইয়া, বাসা আসার পর থেকে তো অনেক দিন চাপে ছিলাম আর কি, কাজের চাপ, তারপর সবকিছু মিলিয়ে একটু নিজেকে ব্যস্ত রেখেছিলাম। ভাইয়া 6টা মাস হয়ে যাচ্ছে বুঝছেন। এই 6 মাসে আপনি একবার হলেও আমাদের কাছে যেতে পারতেন বা দেখাশোনা করতে পারতেন, বা একবার হলেও ফোন করেও কথা বলতে পারতেন, তাই না? আসলে ভাইয়া আমার ফোনটা আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আর আমার সিম কার্ডটা তো ছিলই না ফোনে। আমাদেরকে ভিতরে নিয়ে যাবেন নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, তাড়িয়ে দিবেন, বুঝতেছি না। আমি দুঃখিত ভাইয়া, বুঝতে পারিনি। আপনাদের দেখে এতটাই অবাক হয়ে গিয়েছি যে ভুলে গেছি। ভিতরে আছেন ভাইয়া, ভিতরে আসেন সবাই। তুমি এখন তো বলবাই, আমরা বলার পর তুমি তো বলবাই, বুঝতে পারতেছি তো। খোঁজ খবর নাও না। আর এখন বাসে এসেছি তাও মনে হচ্ছে তোমার বিরক্তি কাটেনি। লজ্জা দিবেন না আপু, আমি আসলে অবাক এতটাই হয়েছিলাম যে ভুলে গিয়েছিলাম, কিছু বলতে পারতেছিলাম না। প্লিজ রাগ না করে এখন একটু ভিতরে আসেন, আমাকে ক্ষমা করে দিয়েন। রাগ থাকলে কখনো আসতাম না এখানে, বুঝেছেন? আমরা এখানে এসেছি কয়েকদিন থাকবো। আপনার কি কোনো সমস্যা হবে? আরে কিছু হবে না, আমার আবার কিছু সমস্যা হবে? আপনারা চাইলে এখানে সারা জীবন থাকতে পারেন, আমার কোনো সমস্যাই হবে না। হইছে, অনেক বক বক করলেন, এখন চলেন ভিতরে, আর তারপর দেখি কি হয়। তারপর সবাই ভিতরে প্রবেশ করলো, আর মিতুর মুখ থেকে এখনো কোনো শব্দ বের হয়নি। কি বলবে না বলবে বুঝতে পারতেছে না। কেমন জানি তার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। সবাই ভিতরে গেল। মিতু, সুমাইয়া, আশিস একটা রুমে গিয়ে বসলো। তারপর একে একে সবাই ফ্রেশ হয়ে এসে আড্ডা দেওয়ার জন্য প্রস্তুত নিল। এই সময় রক্তিম বাইরে গেল, সবাইকে বলে গেল যে 30 মিনিটের মধ্যে ফিরে আসবে। আসার পর সবাই গ্রাম দেখতে বেরিয়ে পড়বে, আর এই সময়টা যেন তারা রেস্ট করে একটু। তোরা আমাকে এই জায়গায় নিয়ে আসলি কিসের জন্য? আর তোরা যে আমাকে এখানে নিয়ে আসবি আগে বললি না কিসের জন্য? আগে বললে কি তুমি আমাদের সাথে এখানে আসতে? জীবনে আসতে না, তার জন্যই বলিনি। তোদের বলা উচিত ছিল, বুঝছিস? এখন আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। আমাকে এখানে নিয়ে এসেছিস কিসের জন্য? আরে রাগ করতেছিস কেন? বুঝতে পারতেছি না। আমরা 2-1 দিন ঘুরে তারপরে চলে যাব। তুই না বললে সাথে কথা মনে করবে যে তুই চিনিস না। তোরা ভালো করে জেনে শুনে আমাকে এখানে নিয়ে আসছিস, আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। আমি এখানে থাকবো না, সকালে উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে আমরা গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবো, সমস্যা নেই। তুই যদি এখানে থাকতে না চাস তাহলে তো আমরা জোর করতে পারি না, স্বাধীনতা বলতে কিছু আছে। দেখ আসিস, তুই কেন এটা করতে গেলি? এখানে না এসে যদি অন্য কোথাও যেতে পারতে খুব ভালো হতো। আমি ভাবলাম তোদের সাথে আড্ডা দিয়ে মোর মেজাজ ফুরফুরা হবে, কিন্তু তোরা। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে কালকে বিকেলে এখান থেকে রওনা দেব, অন্য কোথাও গিয়ে আড্ডা দেব, বুঝছিস? তাও এখন একটু চুপ থাক, মন মেজাজ ঠিক রাখ। আমার কালকে এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখানে ঘুমালাম, তোরা যখন ঘুরতে যাবি আমাকে একটু ডেকে নিস। আচ্ছা, সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, আমরা যাওয়ার সময় তোমাকে ডেকে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। তার এই গ্রামটা অনেক সুন্দর, অনেকের কাছ থেকে শুনেছি, বুঝছিস? একটু হলেও বুঝতে পেরেছিলাম যখন গ্রামটাতে প্রবেশ করেছিলাম। আসলে মনে হয় অনেক মনোমুগ্ধকর গ্রাম হবে। দেখা যাক, ঘুরে করে তারপর রিভিউ দিব। এখন ঘুমাই। কথাটা বলে মিতু বিছানার উপর শুয়ে পড়লো, আর এদিকে আশিস এবং সুমাইয়া একটু বাইরে আসলো রুম থেকে। বাইরে এসে তারা দুজন একে অন্যের দিকে তাকাচ্ছে। মিতু ফেঁসে দিয়েছে, তারা মিতুর ভাবভঙ্গি ভালোভাবে বুঝতে পেরেছিল। মিতু চেয়েছিল যেন আশিস এবং সুমাইয়া তাকে কত আকতি মিনতি করে থাকার জন্য, কিন্তু তারা দুজন যখন বলল মিতু যেটা চায় সেটাই হবে, তখন মিতুর অবস্থা দেখার মতো ছিল। মিতু তো আর কোনো কথা বাড়াতে পারতেছিল না, ঘুমের বাহানা করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আশিস এবং সুমাইয়া আদরের নতুন বিবাহিত দম্পতি, তাদের তো একটু মাঝে একটু রোমান্স কিছু হবে, এটাই স্বাভাবিক। আশিস সুমাইয়ার পিছন থেকে সুন্দরভাবে জড়িয়ে ধরে আছে, আর সামনের দিকে তাকিয়ে গ্রামের দৃশ্যগুলো দেখতেছে। আর এদিকে এই ফাঁকে আশিস দুষ্টুমি করে সুমাইয়ার গলায় তার ঠোঁট দুটো বসিয়ে দিচ্ছে, একটু আলতো করে সুমাইয়ার পেটে নিজের হাত দিয়ে স্লাইড করে দিচ্ছে। সুমাইয়া বারবার বাধা দেওয়ার সত্ত্বেও আশিস তার কাজ চালিয়ে যাচ্ছে। সুমাইয়া ভাবতেছে যদি কেউ হুট করে এসে পড়ে তখন কি হবে তাদের অবস্থা।
কিন্তু আশিস তার কাজে মনোযোগ দিয়ে চালিয়ে যাচ্ছে। সুমাইয়ার অবস্থা অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা অন্যরকম, কিন্তু এই উপযুক্ত সময় এটা না। পরিবেশ নিজের মনের মানুষকে পেলে ভালোবাসার উপযুক্ত কোনো জায়গা লাগে না। ভালোবাসতে গেলে নির্দিষ্ট কোনো কিছু স্পেস লাগে না, যেখানে সেখানে তার প্রিয়তমাকে ভালোবাসা যায়। আশিস সেই প্রমাণ দিচ্ছে সুমাইয়াকে। আর এদিকে মিতু চোখ বদ্ধ করে শুয়ে আছে, তার চোখে কোনো ঘুম নেই। সে বাহানা করেছে, সে শুধু ভাবতেছে কখন রক্তিমের সাথে সে ফাঁকা স্পেস একা কথা বলতে পারবে, আর সেখানে সুমাইয়া এবং আশিস থাকবে না। মনের কথাগুলো কখন সে রক্তিমকে বলতে পারবে যে রক্তিমকে ছাড়া সে মোটেও ভালো নেই। তারপর থেকে আর এদিকে রক্তিম তাড়াতাড়ি ফিরে আসলো বাজার সদাই করে, কারণ বাসায় মেহমান এসেছে, ভালো মন্দ খাওয়াতে হবে। তার উপর তারা অনেক বড়লোকস এবং বড়লোকসের ছেলে মেয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে তারা শহর থেকে গ্রামে এসেছে, এই প্রথম তার বাড়ির সাথে কয়েকদিন থাকবে। সো তাদের আতিথেয়তা ভালো করে করতে হবে। গ্রামের মানুষ আর যেটাই করুক বা না করুক, শহর থেকে কেউ আসলে তার আতিথেয়তা কমতেই রাখে না, এটাই প্রমাণ দিচ্ছে রক্তিম। আর এদিকে মিতু কেমন আছেন আপনি? এই তো কোনো রকম বাসার কাজ করতেছি। পড়ালেখার খবর কি বাদ দিয়ে দিয়েছেন, নাকি এখন শুধু বাসায় কাজ করেন? হ্যাঁ, বাদ দিয়ে দিয়েছে। আব্বু আম্মু আর শহরে যাইতে দেয়নি, ভয় পাই যদি তাদের ছেলে আবার নিখোঁজ হয়ে যায়। বাবা মার কথা শুনে কি নিজের লাইফটা শেষ করে দিলেন নাকি? কোনো বাবা মা চায় না তার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক। আমার বাবা মা বুঝে নিয়েছে যে আমার জন্য হয়তো বেটার হবে, সেটাই মেনে নিয়েছি। এতটা ভালোবাসেন আপনি আপনার বাবা মাকে? যাদের জন্য আমি এই পৃথিবীতে আসতে পেরেছি তাদেরকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলেন? যারা না হলে আমি এই পৃথিবীর মুখ দেখতাম না। অন্য সবাই তো এতটা বাবা মাকে ভালোবাসে না। এখন দেখেন, আমি আমার বাবাকে ততটা ভালোবাসি, বাট আপনার বাবা মার মাঝে এমন স্পেশাল জিনিস আছে যার জন্য আপনি আপনার বাবা মাকে এতটা ভালোবাসেন। বাবা মার ভালোবাসার মাঝে স্পেশাল কোনো কিছু খুঁজতে নেই। বাবা মার প্রতিটা মায়ের আঘাতে ভালোবাসা লুকায়িত থাকে, কিন্তু সবার কাছে সেই ভালোবাসার মূল্য হয়তো আমার মতো হয় না। তার জন্য তারা হয়তো তার বাবা মাকে এতটা ভালোবাসে না। আমি আপনার সাথে যেটা করেছি সেটার জন্য আমি অনুতপ্ত। আমি আবার আপনার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন সেটা নিয়ে আর কথা বলে লাভ কি বলেন? তাই বলতে চাচ্ছি, আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যদি আপনার সাথে তখন ওইরকম না করতাম, তাহলে আজকে আপনি ভালো কিছু করতে পারতেন। এরকম গ্রামে খেটে খাইতে হইতো না আপনাকে। কই, আমি তো গ্রামে কোনো চাষাবাদ করি না। আমি একটা জব করতেছি ছোটোখাটো, আর সেটা দিয়ে আমরা চলছি। আর বাবা খেতে কাজ করে। তাহলে তো ভালোই। তো এখন আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি? কি করবেন বা কি করতে চাচ্ছেন? কোনো প্ল্যানিং নেই, যা হবে দেখা যাবে। এইভাবেই চলে যাচ্ছে দিনকাল। কোনো প্ল্যানিং করে কোনো কিছু হয় না, যা হয় হুটহাট করেই হয়ে যায়। এটা অবশ্যই ঠিক বলেছেন, যা হয় হুটহাট করেই হয়ে যায়। প্ল্যানিং করলে কোনো কিছু হয় না, সেটা আমি এখন বুঝি। আর এখন আমি সব কিছু ভালোভাবেই অনুভব করতে পারি। তারপর বলেন, আঙ্কেলের খবর কি? বাসায় থাকে এখন নাকি এখনো বাইরের দেশে? বাইরের দেশেই থাকে। ব্যবসার কাজ না করলে তো উনি আবার ভালো করতে পারে না, তাই ব্যবসার কাজে সব সময় নিজেকে ব্যস্ত রাখে। আর আমি একা। আপনি একা থাকবেন কেন? আপনার টাকার অভাব আছে যে কোনো একটা ছেলেকে তুলে রাখলেই তো হয়, তাই না? জীবনে কিন্তু একবার ভুল করে, কিন্তু দ্বিতীয়বার ভুলটা কখনো করতে চায় না, যদি সেই মানুষটা জানে কাজটা ভুল। যাই হোক, অন্তত বুঝতে পেরেছেন যে আপনার কাজটা ভুল ছিল, আর আপনি সেটাতে অনুতপ্ত। ওরা দুজন কি সুন্দর উপভোগ করতেছে ওদের সুন্দর জীবনটা, আর আমরা? ওদের মাঝে নিঃস্বার্থ ভালোবাসা আছে, তার জন্য মনে হয় সুখী। আর আপনার মাঝে হয়তো সেই ভালোবাসা ছিল না। হয়তো আমি অন্যরকম ছিলাম, নিজের ভুলগুলো সব সময় ঠিক মনে করতাম। বাদ দেন এসব কথা বলে আর লাভ কি? চলেন সামনে গিয়ে বসি। ওইখানে সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। আমার মন খারাপ থাকলে আমি ওইখানে বসে থাকি। আপনি কি ভুলে যাচ্ছেন যে আমরা স্বামী স্ত্রী? আর আপনি কি ফিরে আসবেন না আমার লাইফে? আমি চাই আপনি ফিরে আসুন আমার লাইফে। আমি কি বলেছিলাম কখনো আপনার কাছে আমি কোন অধিকারে নিয়ে গিয়ে দাঁড়াবো না? আপনাকে তো কোনো অধিকার নিয়ে দাঁড়াতে বলিনি, আমি এসেছি অধিকার নিতে। চাইলে কিন্তু সবকিছু সম্ভব, বুঝেছেন? অনেকটা পথ পেরিয়ে এসেছি, অনেক দিন হয়ে গিয়েছে। এসব কিছু ভুলে যাওয়া উত্তম হবে। ভুলের ক্ষমা কি আপনি আমাকে কখনোই করবেন না? আমি অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি, বুঝেছেন? এসব আমার মনে কোনো কিছু নেই, শুধু আমি আমার বাবা মাকে নিয়ে হাসি খুশি থাকতে চাই। কেউ সেই জায়গা থেকে একটু ভালোবাসা দিবেন। আমি আপনার কাছেই থেকে যাব। আমার আর একাকিত্ব ভালো লাগে না, বুঝছেন? মরে যেতে ইচ্ছে করে।
একাকী থাকবেন কিসের জন্য? বিয়ে করেন, সংসার করেন, সুখে থাকেন। তো করেছি, তাই না? আর কতবার বিয়ে করতে বলেন? এটা নামের বিয়ে ছিল। আপনি চাইলে আমি আপনাকে মুক্ত করে দেবো, সমস্যা নেই। আপনি অন্য কারোর সাথে সুখে থাকলে আমিও সুখে থাকবো। আমার জন্য কি আপনার মনের গহীনে কোনো ফিলিংস নেই? একটাবার ইচ্ছা করে না যে আমার সাথে সারা জীবন পার করে দিতে? ইচ্ছা করলে সব ইচ্ছা পূরণ হয় না। আপনার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল রাত দিন তফাৎ। হ্যাঁ, আগে আমি ধনী গরিবের মাঝে অনেক পার্থক্য বুঝতাম, কিন্তু এখন সেটাকে আর পাঠ্য মনে করে না। এখন মনে হয় লাইফে সঠিক একজন মানুষ থাকা খুবই দরকার। সে ধনী হোক বা গরিব হোক, নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারলেই হলো। রক্তিম এবং মিতু এর মাঝে কথাবার্তা চলতেছিল, কিন্তু রক্তিম কোনোভাবে নিজেকে বিশ্বাস করতে পারতেছে না যে আদৌ কি মিতু তাকে সত্যি ভালোবেসে ফেলেছে, নাকি তার সাথে কোনো ফন্দি। কোনোভাবেই সে নিজের সাথে নিজেই বুঝে উঠতে পারতেছে না। অনেক ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করে সন্ধ্যা হয়ে আসলো। আর সন্ধ্যার সময় গ্রামের পরিবেশের পরিবর্তন হয়ে যায়। সন্ধ্যার সময় যেমন শহরে একদম কোলাহল সৃষ্টি হয়, সেই কোলাহলটা গ্রামে নেই। মৃদু বাতাস এসে শরীর হালকা করে দিয়ে যাচ্ছে, মনটা একদম শান্ত নির্মল হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তার জন্য তারা চারজন বাসায় ফিরে আসলো। সুমাইয়া এবং আশিস এসে তাদের রুমের ভিতর প্রবেশ করলো। তারা দুজন রুমে চলে গেল। এদিকে রক্তিম তার রুমে যাওয়ার জন্য প্রস্তুত হলো, আর সুমাইয়া তার রুমে চলে গিয়েছে অলরেডি। মিতু রক্তিমের পিছনে পিছনে প্রবেশ করলো। রক্তিম বেশ অবাক হলো, মিতু কেন এরকম করতেছে, কেন তার রুমে আসতেছে এভাবে, আর মিতু কি চাচ্ছে বুঝতে পারতেছে না রক্তিম। মিতুর এসব বাচ্চামি স্বভাব তার মোটেও ভালো লাগতেছে না। আপনার কি হয়েছে? আপনি এভাবে আমার পিছনে পিছনে আসছেন, ব্যাপার কি? কোনো ব্যাপার নেই, এখন থেকে আমি আপনার সাথে থাকবো আর কোথাও যাচ্ছি না, শহরে ফিরে যাব না আর। এটা কিন্তু আপনি বোকামি করতেছেন, এটা ঠিক না। আপনি শহরে ফিরে যান, বুঝছেন? এটা আপনার জন্য ভালো হবে। এরকম পাগলামি না করাই ভালো। যে পাগলামি করে সারা জীবন সুখে থাকতে পারবো, আমি সেই পাগলামিটা করতে চাই আবারও। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, এটা সম্ভব না। আপনি ফিরে যান এখান থেকে, ভালো হবে। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি এখানে। আমি যখন তোমাকে দেখেছি তখন আমি ডিসিশনটা নিয়েছি। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি থাকতে পারবো না। আপনার যা খুশি তাই করতে থাকেন, আমি ঘুমাবো। এখন আমাকে ডিস্টার্ব করবেন না। মাত্র সন্ধ্যা হলো, খাওয়া দাওয়া না করে ঘুমাবেন মানে বুঝতেছি না ব্যাপার। আমি প্রতিদিন এই সময় ঘুমাই। রাত 10টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কাজে চলে যাই। কাজ থেকে এসে রাত 2টায় আবার ঘুমাই। সো আপনি এখন যান, আমাকে ঘুমাতে দেন। বললেই তো আর হবে না যে ঘুমাতে দেন। আমি এসেছি, আমাকে তো সময় দিবেন আজকে নাকি? অনেক তো সময় দিয়েছি, এখন আপনি আমাকে আমার মতো ছেড়ে দেন। আপনি আপনার মতো থাকেন। বললে তো সবকিছু ঠিক হয় না, মাঝে মাঝে কিছু রুটিন চেঞ্জ করতে হয়। এখন থেকে সব রুটিন চেঞ্জ হয়ে যাবে। আমি আমার কোনো রুটিন চেঞ্জ করতে পারবো না, বুঝছেন? এরকম গায়ে পড়া ঝগড়া বাদ দেন। আপনি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন, না হলে যা খুশি তাই করেন। আমি এখন কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, আপনার ঘুম পাচ্ছে, আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি আমার মতো থাকতেছি, সমস্যা নেই। রক্তিম গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর চোখ বদ্ধ করে নিল। এদিকে মিতু মুচকি হাসি দিয়ে নিজের দেহে থাকা অলংকারগুলো খুলে এক সাইডে রেখে দিল। এই বাসার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। ভিতর থেকে দেখলে মনে হচ্ছে না যে এটা গ্রামের মাঝে। অনেক মহিলা এসেছে মিতু আর সুমাইয়া এবং আশিসকে দেখার জন্য, কিন্তু বাসার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সন্ধ্যার সময় হয়েছে তার জন্য। সবাইকে বলা হয়েছে কালকে সকালে এসে যেন দেখার জন্য। মিতু তার শরীরে থাকা সব গহনা খুলে রেখে দিল। রক্তিমের শরীরের উপর মাথাটা রেখে শুয়ে পড়লো। রক্তিম উঠতে চাইলে মিতু শক্ত করে রক্তিমকে ধরে যায়, ফলে রক্তিম আর উঠতে পারে না। কি করতেছেন আপনি এসব? প্লিজ আপনি রুম থেকে বেরিয়ে যান, প্লিজ। আমি আপনার স্ত্রী, আর আমার স্বামীর কাছে আমার যে হক আছে আমি সেটা আদায় করতে যাচ্ছি। কেন আপনি এরকম করতেছেন আমি বুঝতে পারতেছি না। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি পারবো না এরকম কোনো কিছু করতে। আপনাকে তো কোনো কিছু করতে হবে না, যা করার আমি করব। আপনি শুধু আমাকে ভালোবাসবেন। বলতেছি তো আমার পক্ষে সম্ভব না, তারপরও কেন আপনি জোর জবরদস্তি করতেছেন আমাকে? তার বাচ্চা একদম মেরে ফেলবো, কিন্তু মেজাজ গরম করবি না। অনেকক্ষণ থেকে ভালো করে কথা বলতেছি, গায়ে লাগে না তাই না? আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা আমার বাসা। আপনি যদি আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেন আমি কিন্তু ভালো করব না আপনার সাথে। কি খারাপ করবে আমার সাথে? মেরে ফেলবে? আচ্ছা তাহলে মেরে ফেলেন, আমি মুক্ত হয়ে যাব। প্লিজ আপনি আমার অতিথি, আপনার সাথে আমি এরকম কোনো কিছুই করব না। প্লিজ আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন। কে শোনে কার কথা? রক্তিমকে একবার চুপ করে দেওয়ার জন্য মিতু ঠোঁট দুটো দিয়ে রক্তিমের ঠোঁটে ডুবিয়ে দিল। আর রক্তিম কোনো কিছু বুঝে ওঠার আগে মিতু তার ভালোবাসা দিয়ে রক্তিমকে পাগল করে দিল। রক্তিম আর কোনোভাবে বলল না, আর কোনো কিছুই বলল না। রক্তিমও পাগলের মতো মিতুকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। সব বাধা বিভক্তি পিছনে ফেলে দিয়ে দুজনের ভালোবাসার সাগরে তলিয়ে গেল। এবং আগে
এদের মাঝে যা হয়েছিল সব কিছু অবৈধ, কিন্তু আজকে সব কিছু বৈধ। ভালোবাসার কাছে মান অভিমান কোনো কিছুই না। যদি ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে, সেখানে রাগ অভিমান অবিশ্বাস এসব কোনো কিছুই থাকতে পারে না। যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে আপনি হয়তো কখনো অসুখী হবেন না। যদি আপনার সম্পর্কের মাঝে অবিশ্বাস থাকে, তাহলে আপনাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উত্তম। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক তো দূরের কথা, তাকে নিয়ে কল্পনা করাও উচিত না, কারণ বিশ্বাসটা ভালোবাসার মূল চাবিকাঠি। এইভাবেই আমি তোমার কাছ থেকে সারা জীবন ভালোবাসা পেতে চাই। ভালোবাসবো, খুব ভালোবাসবো, যদি আপনি আমার শেষ নিঃশ্বাস অবধি পাশে থাকেন। আর কোথাও ছেড়ে যাব না, প্রমিস করলাম। আজকের পর থেকে আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। আমিও কথা দিলাম, আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো নারীতে আসক্ত হতে চাই না। সারা জীবন আপনার ভালোবাসায় মেতে থাকতে চাই। অতীতে সবকিছু ভুলে গিয়ে শুধু সামনের ভালোবাসাগুলোকে আমি উপভোগ করতে চাই। অতীতের কোনো কথা মনে রাখতে চাই না আমি। আমিও চাই না অতীতের কোনো কিছু মনে রাখতে, চাই না ভবিষ্যতের কথা চিন্তা করতে, চাই আপনাকে সঙ্গে নিয়ে। ভালোবাসি মিস্টার, আমি আপনাকে খুব ভালোবাসি, জীবনের থেকেও বেশি। আমিও খুব ভালোবাসি 7 দিনের জেদি বউ আর লাইফ টাইম বউ। উম,